আমাদের খোকন স্টোরি চ্যানেলের সকল প্রকারের পাওয়ার গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। বাসর ঘরে বসে আছি, রাত প্রায় 1টা ছুঁই ছুঁই। চোখ বন্ধ হয়ে আসছে। হঠাৎ দরজা খোলার শব্দে কারো উপস্থিতি অনুভব করলাম। রাইসা আমাকে দেখে একটু নড়ে বসলো। আমি সামনে যেতেই হুট করে এসে আমাকে সালাম করা শুরু করে। আরে আরে, কি করছো? উঠো। রাইসাকে কোলে করে বিছানায় নিয়ে গেলাম। রাইসার হাতে চুমু দিতেই রাইসা একটু কেঁপে উঠল। যেদিন প্রথম তোমায় ছাদে বৃষ্টিতে ভিজতে দেখেছি সেদিনই তোমার প্রেমে পড়ে গেছি। তুমি সেদিন খোলা চুলে দুহাত মেলে বৃষ্টিতে কাক ভেজা হয়ে ভিজেছিলে। তোমাকে দেখে আমার চোখ আটকে যায়। এক দেখাতেই ভালোবেসে ফেলি তোমায়। রাইসা কোনো কথাই বলছে না, চুপ করে রাফসানের সব কথা শুনছে। কি হলো, কিছু বলবে না? কি আমাকে কি পছন্দ হয়নি তোমার? রাইসা এবার মুখ খুলল। জি হয়েছে। তাহলে ও বুঝতে পেরেছি, লজ্জা পাচ্ছ তাই না? রাইসা মাথা নিচু করে ফেলল। রাফসান আর কথা বাড়ল না, রাইসার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। ডুবে গেল দুজন দুজনের মধ্যে। এবার চলুন ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। রাইসা তার চাচার বাড়ি ঘুরতে এসেছিল। রাফসানদের ছাদে দাঁড়ালে তাদের পাশের বাসার ছাদ স্পষ্ট দেখা যায়। একদিন রাইসা বৃষ্টিতে কাক ভেজা হয়ে ভিজছিল, আর তখনই রাফসান রাইসাকে দেখে তার প্রেমে পড়ে যায়। এরপর থেকে রাফসান রাইসার পিছু নিত, লুকিয়ে লুকিয়ে রাইসাকে দেখার চেষ্টা করত। অবশেষে রাফসান তার বাবাকে দিয়ে বিয়ের খবর পাঠায়, আর তাদের বিয়েটা হয়ে যায়। সকালবেলা রাফসান ঘুম থেকে উঠে দেখে রাইসা গোসল করে চুল আঁচড়াচ্ছে। হালকা গোলাপি রঙের শাড়িতে রাইসাকে যা লাগছে না বলার বাহিরে। রাফসান রাইসাকে পিছন থেকে জড়িয়ে ধরল। আরে কি করছেন, ছাড়ুন। না ছাড়বো না। বিয়ে করেছি কি বউকে ছাড়ার জন্য? সবাই আমাদের জন্য নিচে অপেক্ষা করছে, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে আসেন। আচ্ছা যাবো তো, আগে একটা দাও। কি? কাল রাতেরটা। রাইসা লজ্জায় মাথা নিচু করে নিল। আমার বউটা মনে হয় একটু বেশি লজ্জাবতী। রাইসার ব্যাপারে যতটুকু বুঝলাম ও অনেক সরল সোজা, কথা খুব কম বলে, আর লজ্জাটা একটু বেশিই পায়। ছাড়ুন। ছাড়বো না। প্লিজ ছাড়ুন। রাইসার কোনো কথাই শুনলাম না। বিয়ে করেছি কি বউকে ছাড়ার জন্য? আপনারাই বলেন। যেই রাইসার ঠোঁটে কিস করতে যাব, হঠাৎ দরজায় ভাবি নক করলো। কি ব্যাপার, এখনো কি ঘুম ভাঙিনি? রাইসা খুব লজ্জা পেয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। বাহ, আমাদের নতুন বউকেই তো খুব সুন্দর লাগছে। কি রে রাফসান, তুই এখনো রেডি হসনি? যা গিয়ে রেডি হয়ে নে, আর তোর বউকে আমরা কিছুক্ষণের জন্য নিয়ে যাচ্ছি। ধুর, ভাবি আসার আর সময় পেলে না, এখনই রোমান্সটা শুরু করছিলাম। কি বললি? দাঁড়া। রাইসা তো লজ্জায় একাকার। দোস্ত, আপুরে ছাড়া পুরো এলাকাটা উলট পালট হয়ে গেছে রে। হ্যাঁ রে দোস্ত, অন্য এলাকার গ্যাং নাকি আমাদের এলাকায় এসেছিল চাঁদা উঠাতে। এখন যদি আপু থাকতো তাহলে এক একটাকে বুঝিয়ে দিত কার এলাকার উপর নজর দিয়েছে। আচ্ছা, আপু কি আমাকে আর কখনোই চিনতে পারবো না দোস্ত? জানি না রে। আচ্ছা চল তো আপুর ব্যাপারে একটু খোঁজখবর নেই। আপু কি আর কোনোদিন আমাদের চিনতে পারবে না? সকালে নাস্তার টেবিলে সবাই নাস্তা করছে। রাফসান রাইসের বিপরীত দিকে বসে নাস্তা করছে। এমন সময় রাফসানের মাথায় শয়তানি বুদ্ধি চাপলো। রাফসান রাইসের পায়ের ওপর পা দিয়ে সুসুর দিতে থাকে। রাইসা চমকে ওঠে। রাইসা রাফসানের দিকে তাকাতেই রাফসান দুষ্টুভাবে চোখ পারল। রাইসা তো লজ্জায় একাকার। রাইসা খাবার খাচ্ছে না। রাইসা পা যতই সরায় রাফসান ততই পা এগিয়ে দিয়ে দুষ্টুমি করছে। বৌমা কি হলো, খাবার খাচ্ছ না যে? মা, আমার আর খেতে ইচ্ছে করছে না। লজ্জা পেও না, খাবার খেয়ে নাও। না মা, আমার খাওয়া শেষ। ঠিক আছে ভাবি, চলো তোমাকে আমাদের পুরো বাড়িটা ঘুরে দেখাই। আশা রাইসাকে নিয়ে চলে গেল। দূর, এত তাড়াতাড়ি চলে গেল? সব আশার বাচ্চাটার জন্য। এরই মধ্যে পাশের বাসার আন্টি এসে হাজির। আরে ভাবি, নাস্তা করেছেন নাকি? একটু বসি বলেই ধপাস করে বসে পড়ল মোটকি মহিলা। ইনার ব্যাপারে আগে থেকে বলে রাখি, ইনি মানুষের খুদ, সমালোচনা আর প্যাচ লাগাতে বেশি ভালোই জানেন।
আর হ্যাঁ, আমাদের বাড়িতে আসে গলা ভরে গিলতে, না হলে কিছু নিয়ে যেতে। আর ওনার মেয়েটাও তেমন গায়ে পড়া। আরে রাফসান, কোথায় যাচ্ছ? রুমে আন্টি। আরে একটু বসো না, কথা বলি। না আন্টি, আপনারাই কথা বলেন। বলেই রাফসান চলে গেল। দেখছেন ভাবি, একদিনেই কি পরিবর্তন। ছেলেটার মনে হয় বইয়ে নেওয়াটা হয়ে গেছে। তা বউ তো মনে হয় রাগী হবে হয়তো। আরে না ভাবি, বউ তো লাখে একটা পাইছি, কথা কম বলে, অনেক নম্রভদ্র। আমার মেয়ে সামিরাও তো নম্র ভদ্র, যাই বলেন আমার মেয়ের মতো এক পিস মেয়েও পাবেন না। আয়শা রাইসাকে পুরো বাড়ি ঘুরে দেখাতে দেখাতে ছাদে নিয়ে গেল। রাইসা ছাদে গিয়ে এক নজরে এলাকার বিল্ডিংগুলোকে দেখছে। রাইসার মাথায় কিছু একটা ঘুরপাক খাচ্ছে। ছাদে আসলে কেন জানি আমার এত ভালো লাগে। মনে হয় অনেক কিছু রয়ে গেছে এই ছাদে, অনেক স্মৃতি, সব কিছু ঘোলাটে মনে হয়। আবার এইসব ভাবতে ভাবতে মাথায় তীব্র ব্যথা আরম্ভ করে। রাফসান রাইসাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসে। দেখে রাইসা ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছে আর আয়শা বসে ফোন টিপছে। কিরে, এদিকে বসে বসে কি করছিস? কই কিছু না তো। যা, মা তোকে ডাকছে। মা রাখছে নাকি ভাবির সাথে আলাদা টাইম কাটাতে চাস? মারবো এক। বলতে না বলতেই আয়শা দিল এক দৌড়। রাইসা দাঁড়িয়ে কিছু একটা ভাবছে। রাফসান গিয়ে রাইসাকে পিছন থেকে জড়িয়ে ধরল। রাফসানের স্পর্শে রাইসা বাস্তবে ফিরল। আরে কি করছেন, ছাড়ুন। ওভাবে খাবার টেবিল থেকে চলে আসলে কেন? আপনি তো বলেই থেমে গেলাম। আমি কি? রাইসা লজ্জায় গাল লাল হয়ে আছে। রাইসা চুপ হয়ে গেল। বাবারে বাবা, আমার বউ এত লজ্জাবতী। ছাড়ুন না প্লিজ। না, ছাড়বো না। এটা রোম্যান্সের জায়গা না। রোম্যান্স করতে হলে নিজেদের রুমে গিয়ে করুন। ভাবির কণ্ঠ শোনার সাথে সাথেই রাইসা রাফসানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে তাড়াহুড়ো করে ছাদ থেকে চলে গেল। উফ ভাবি, তোমার আসার টাইমিংটা ভালো না। সকালেও ভালো টাইমে এসে রোমান্সটা নষ্ট করে দিছিলা, আবার এখন। তাই না? আরে ভাবি, কি করছো? ব্যথা পাচ্ছি তো, ছাড়ো। উফ, যেখানে সেখানে যে রোম্যান্স আরম্ভ করে দাও, সেটা কেউ দেখলে কি ভাববে শুনি? আচ্ছা হলো তো, বুঝছি তুমি আমার রোমান্টিক সিনের ভিলেন। এবার কানটা ছাড়ো। যাও, কিছুক্ষণ পর বউ ভাত সবাই চলে আসবে, তাই রেডি হয়ে নাও। ধ্যাত, এসব বউ ভাতের কি দরকার? ডাইরেক্ট হানিমুনে পাঠিয়ে দিলেই তো পারো। হ্যাঁ, পাঠাবো। যাও, নিচে যাও। ওয়াও, রিয়েলি ভাবি? কবে পাঠাবা হানিমুনে, বলো না? কি নির্লজ্জ ছেলে রে বাবা, নিজের হানিমুনের জন্য নিজেই আগে থেকে লাফালাফি করছে। শরম লজ্জা কিচ্ছু নেই। কবে যাব হানিমুনে? এর মধ্যেই কাফি মানে রাফসানের ভাতিজা আসে এবং বলে, আম্মু আম্মু, আমিও হানিমুনে যাব, আমাকেও নিয়ে চলো। কাফি, আব্বু তুমি এদিকে আসলে কখন? আম্মুকে খুঁজতে খুঁজতে আত্মি। না, আগে বলো আমাকে কবে হানিমুনে নিয়ে যাবা? কাফিকে কোলে নিয়ে বাবা যাবা। তুমিও বড় হলে আমার মতো হানিমুনে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। রাফসান জলদি কাফিকে কোলে নিয়ে রুমে চলে আসলো। এসে দেখে রাইসা সাজছে। কাফি আব্বু যাও, এবার তুমি তোমার আব্বুর কাছে যাও। না, যাব না, আমি আমার নতুন চাচি আম্মুর কাছে যাব। বলেই রাইসার কোলে দৌড় দিয়ে উঠে বসে রাইসার গালে চুমু দিচ্ছে। রাইসাও কাফিকে জড়িয়ে ধরলো। চাচি আম্মু, আমাকে একটা চুমু দাও। রাইসা হালকা এসে কাফির কপালে চুমু দিয়ে দিল। এই যে কাফির চাচি, আমাকেও একটা দিন না। চাচু, তোমারও চুমু চাই? বাবা, আমারও তুমু চাই, কিন্তু তোমার চাচি আম্মু তো আমাকে তুমু দিচ্ছে না। রাইসা রাফসানের কথা শুনে লজ্জায় মাথা নিচু করে রইল। চাচি আম্মু, চাচুকে একটা চুমু দাও। হ্যাঁ দাও, আমাকেও একটা তুমু দাও। ইস, কি নির্লজ্জ উনি। আমার দিকে তাকিয়ে ওনার ঠোঁট নাড়ছে আর ইশারে চুমু চাচ্ছে। কাফি বাবা, তুমি এখন আশা পুপির কাছে যাও। এরই মধ্যেই আশার আগমন। ফুপির কাছে যাওয়া লাগবে না, ফুপি এসে গেছে। ভালো করছিস, যা কাফিকে নিয়ে যা তো। আরে আমি কাফিকে নিতে যাব কেন? আমি তো আসছি ভাবিকে নিয়ে যেতে। দূর, ভাবছিলাম এখন কিছু একটা পাবো, তাও হাতছাড়া হলো। বউ ভাতের অনুষ্ঠানটা
অনেক ধুমধাম করে মিটে গেল। প্রতিবেশী আন্টিরা রাইসাকে নানান ধরনের প্রশ্ন করছিল। আগে বলেছিলাম রাইসা সরল সোজা মেয়ে, তাই তাদের প্রশ্নে ও একটু ঘাবড়ে গেছিল, কিন্তু মা পুরোটা সামাল দিয়ে নেয়। রাত 12টার মতো বেজে আসছে, এখনো রাইসা রুমে আসেনি। রাইসার জন্য অপেক্ষা করছি, কিন্তু বউ তো আমার এখনো আসে না। নিশ্চিত আমার কাজিন শয়তানগুলো ওকে আটকে রাখছে। বিছানায় হেলান দিয়ে ভাবছি আর ল্যাপটপে ফেসবুকিং করছি। এমন সময় রাইসা রুমে প্রবেশ করলো। কি যে ভালো লাগছে, এত দেরি করলে যে আসতে। মিতু ওরা আটকে। যেটা ভেবেছিলাম সেটাই, আমার কাজিনগুলোকে কাল শিক্ষা দিতে হবে। রাইসা আয়নার সামনে দাঁড়িয়ে চুল গোছাচ্ছে, ওর দিকে তাকালেই নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলি। পিছন থেকে গিয়ে রাইসাকে জড়িয়ে ধরলাম। উনি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরার সাথে সাথেই মনে হলো কেউ যেন কারেন্টের শক দিল। রাইসার পেটে হাত দিতেই রাইসা কেঁপে কেঁপে উঠছে। ওর ঘাড়ে চুমু দিলাম, ও আরো কেঁপে উঠল। ঘাড়ে ওনার ঠোঁটের স্পর্শ পেয়ে যেন পাথর হয়ে যাচ্ছিলাম, মুখ দিয়ে কিছু বের হচ্ছিল না। রাইসাকে সামনে ঘুরিয়ে ওর অনেক কাছে ঠোঁট নিয়ে আসতেই ও চোখ বন্ধ করে নিল। যখনই ওর ঠোঁটে আমার ঠোঁট মিলাতে যাব, তখনই রাইসা আমার মুখের উপর হাত দিয়ে করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। প্লিজ। বুঝলাম আজকে ও অনেক টায়ার্ড, তাই কিছু বললাম না। শুধু বললাম যাও ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। আমি বিছানার এক কোণে শুয়ে আছি। রাইসা এসো। ও শুয়ে পড়লো। ইস, উনি মনে হয় রাগ করেছে। কি করব? ওনাকে কি জিজ্ঞেস করব? খুব খারাপ লাগছে। উনি তো আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলেন। ভাবতে ভাবতে জিজ্ঞেস করেই ফেললাম, আচ্ছা আপনি কি রাগ করেছেন? আমার কথা শুনে উনি একটু মুচকি হাসি দিলেন। সরি, আসলে আমি। বলতে না বলতেই উনি আমাকে এক টান দিয়ে ওনার বুকে নিয়ে নিলেন। আমি ওকে আমার বুকে নিতেই রাইসা লজ্জায় আমার বুকে মুখ লুকালো। জানো, পৃথিবীতে বেশিরভাগ মানুষই তার ভালোবাসার মানুষকে পায় না। আমি অনেক লাকি, যাকে চেয়েছি তাকেই পেয়েছি। জানো, আজকালের মেয়েদের থেকে তুমি অনেক আলাদা, নম্র ভদ্র, লাজুকও বটে, কিন্তু সব থেকে বেশি তোমার সরলতা, যার উপর আমি ক্রাশ খেয়েছিলাম। মনে মনে ভাবছি, আগে শুনছিলাম মানুষ সৌন্দর্যের উপর ক্রাশ খায়, এখন দেখি উনি সরলতার উপরও ক্রাশ খায়। কি অদ্ভুত। ওই কি ভাবছো? কই কিছু না তো। আচ্ছা শুনো, আমার কিন্তু অনেকগুলো বেবি লাগবে, বুঝছো? রাইসা কথাটা শোনা মাত্রই আমার বুকের উপর থেকে মুখ ওঠায়। অনেকগুলো বেবি কেন? 2টা বেবি নিলেই তো হয়। রাইসার মুখ থেকে এই কথা শুনে হা হা করে হেসে দিলাম। যাক, আমার বউ তাহলে একটু কথা বলতে পারে। রাইসা রীতিমতো অনেক লজ্জা পেয়ে আমার বুকে আবার মুখ লুকালো। মনে মনে ভাবছি, তুই এটা কি করলাম? ইস, উনি এখন কি ভাববে? অনেকক্ষণ গল্প করার পর দুজনেই ঘুমিয়ে গেলাম। রাইসাদের বাবার বাসায় দরজার কলিং বেল বেজেই যাচ্ছে। আরে আসছি আসছি, একটু অপেক্ষা করো। দরজা খুলতেই আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আপুর তো কোনো খবর? বলতে না বলতেই রাইসার আম্মু দরজা লাগিয়ে দেয়। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আপুর তো কোনো খবর? বলতে না বলতেই রাইসার আম্মু দরজা লাগিয়ে দেয়। মধ্যরাতে টের পেলাম কে যেন মিনমিনিয়ে কিছু বলছে। ঘুম ঘুম চোখে উঠে দেখি রাইসা স্বপ্নের ঘরে কি যেন বলছে। তখন ঘড়িতে তাকিয়ে দেখি রাত প্রায় 3টার মতো হবে। আমি অনেক ভীতু প্রকৃতির মানুষ, মনে মনে ভাবছি, হায় আল্লাহ, নতুন বউকে আবার ভূতে ধরলো নাকি? বিয়ে করেছি 2 দিন হলো, এর মধ্যে বউকে কি ভূতে ধরলো নাকি? মনে মনে দোয়া ইউনুস পড়ছি আর রাইসাকে ডাক দেওয়ার চেষ্টা করছি। কে জানে কখন আবার আমাকেই না যাতে মেরে বসে। বউ, ও বউ। রাইসা চোখ মেলছে না। আল্লাহ রক্ষা করো। রাইসার যত কাছে যাচ্ছি ততই জোরে জোরে দোয়া পড়ছি। সিদ্ধান্ত নিলাম রাইসাকে ধাক্কা দিয়ে দিব। এক দৌড়, যেই ভাবা সেই কাজ। রাইসাকে ধাক্কা দিয়েই দৌড়ে খাটের এক কোণায় লুকালাম। রাইসা উঠে বসলো। রাইসা হঠাৎ উঠে বসা দেখে জোরে জোরে বলতে লাগলাম, ভূত! আমার পুত পেতনি আমার জি বাসকালাতে। আম্মু জামু করবি আমার কি? রাইসা মাথা ধরে কান্না করছে। হায় আল্লাহ, আজকে আমি শেষ।
মনের মধ্যে অনেকগুলো সাহস সঞ্চয় করে রাইসার পাশে গিয়ে বললাম, বউ কি হইছে? রাইসা কোনো কথা বলছে না। আবার একটু ধাক্কা দিয়ে দেখি, ঘাড় মটকাতে আসলেই দিব এক দৌড়। রাইসা বলে ধাক্কা দিতে যাব, বউ বলে উঠল, মাথাটা খুব ব্যথা করছে। আল্লাহ গো, বেঁচে গেছি। তাও একবার টেস্ট করে দেখি এইটা আমার বউ তো নাকি তেঁতুল গাছের পেতনি। আচ্ছা বউ, তোমার নাম কি বলো তো? কি হয়েছে? আমি কি আপনার ঘুমে ডিস্টার্ব করলাম? রাফসান দীর্ঘশ্বাস নিয়ে, যাক বাবা, বাঁচা গেলাম। এটা তাহলে আমার বউই, ভূত না। কি হয়েছে সোনা, তোমার মাথা ব্যথা করতেছে? আচ্ছা আসো, আমি মেসেজ করে দিচ্ছি। না না, ঠিক আছে, আপনি ঘুমিয়ে পড়ুন। আল্লাহর নাম নিয়ে বেডের এক কোণে শুয়ে পড়লাম। স্বপ্নে সবকিছু কেমন যেন ঘোলাটে লাগছে, কিছু কণ্ঠ অনেক চেনা, সবকিছু অস্পষ্ট। উফ, ভাবতে মাথা ব্যথা করছে। রাইসা, হুম। ঘুমাওনি? ঘুম আসছে না। আমি ঘুম পাড়িয়ে দেই। রাফসান রাইসাকে টান দিয়ে রাফসানের বুকের মধ্যে নিয়ে নিল। ওই পাগলি, এখন আমার কাছে আসতে তোমার লজ্জা লাগে? আচ্ছা ঘুমাও। রাইসা মনে মনে ভাবছে, কেন শুধু ওর সাথেই এমন হচ্ছে? প্রতিবার শুধু এই একই স্বপ্ন দেখে। রাইসা ঘুমানোর চেষ্টা করে, তবুও ঘুমাতে পারছে না। সকালে নাস্তার টেবিলে রাফসানের ভাই, কি রে, তুই নাকি হানিমুনে যাওয়ার জন্য পাগল হয়ে গেছিস? তখনও বাবা মা কেউ আসেনি। খাইছে আমারে। ভাইয়া, কে বলছে এই কথা? তোর ভাবি বলল। ধুর, কি যে বলো না, ভাবি মনে হয় দুষ্টুমি করে বলছে। ইস, সবকিছু কি বলে দিতে হবে? বিয়ে হয়েছে, এখন তো হানিমুনে যাইতে ইচ্ছা করবেই, এইটা তো স্বাভাবিক। নিজের যখন বিয়ে হয়েছিল, বিয়ের পরের দিনই তো হানিমুনে দৌড় দিছিলা। নিজের বেলায় 16 আনা, আমার বেলায় 0 আনা। আচ্ছা ঠিক আছে, বাবা তোদের জন্য আজ বিকেলে লন্ডনের ফ্লাইট বুক করেছে। নাস্তা করে জামা কাপড় গোছানো শুরু করে দে। ওকে ভাইয়া। মনে মনে ইয়াহু। সবাই নাস্তা শেষ, যার যার রুমে চলে গেল। আমিও আমার রুমে গিয়ে দেখি আমার লক্ষ্মী বউটা কাপড় গোছাচ্ছে। গিয়েই রাইসাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। আরে কি করছেন, ছাড়ুন। একটু থাকতে দাও না এইভাবে, বলেই রাইসাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। ওই, আমার তো আর তর সইছে না, কখন যে হানিমুনে যাব। এই, আপনার শরম লজ্জা কিছু নেই? সেদিন দেখলেন তো, ভাবি আমাদের একসাথে ছাদে ওইভাবে দেখিয়ে কি মনে করলো? কি মনে করবে? যা করছি নিজের বউয়ের সাথে করছি, অন্যের বউয়ের সাথে তো করি নাই। রাইসা লজ্জায় চেহারা লাল হয়ে গেছে। আচ্ছা রাইসা, তুমি এত লাজুক কেন বলো তো? উনি কি বলছে? ওনার কথায় তো আমার আরো বেশি লজ্জা লাগছে। রাইসা মাথা নিচু করে আছে। রাফসান রাইসাকে সামনে ঘুরিয়ে নিল। জানো, তোমার এই লাজুক চেহারা আমাকে কত টানে। তোমাকে যত দেখি ততই তোমার নেশায় পড়ি। বলেই রাফসান রাইসার ঠোঁট নিজের দখলে নেয়। এভাবে অনেকক্ষণ থাকার পর রাফসান রাইসাকে ছেড়ে দেয়। দুজনেই হাঁপাচ্ছে। রাফসান আবার রাইসার ঠোঁটে ঠোঁট মিলাতে যাবে। এই না না। রাফসানের মুখে ভাত দিয়ে রাফসান হালকা দুষ্টু হাসি দিয়ে ওকে, যাও সব গুছিয়ে নাও, বাকিটা হানিমুনে গিয়ে কমপ্লিট করব। রাফসান আর রাইসা বিকেলে গাড়িতে উঠতে যাবে। এমন সময় ভাবি রাফসানের কানে কানে বলছে, এই যে দুষ্টু দেবর মশাই, হানিমুনে যাচ্ছ দুজন এত তাড়াতাড়ি, আবার 3 জন হয়ে ফিরে এসো না। সমস্যা নেই ভাবি, প্রোটেকশন নিয়ে নিছি। দূর, এই ছেলের সাথে কথাই পারা যাবে না। কথায় পারো না তো আসো কেন লাগতে? হ্যাঁ, যা ভাই যা, আমার ঘাট হয়েছে তোর সাথে লাগতে এসে। রাইসা আর রাফসান সবার থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল। রাফসান রাইসার হাত ধরে আছে। রাইসা কিচ্ছু বলছে না। রাইসা, একটু বলো না। কি? ভালোবাসি বলো না। রাইসা লজে মাথা নিচু করে আছে। বলবে না তো? রাফসান অভিমান করে রাইসার হাতের উপর থেকে হাত সরিয়ে নেয়। ইস, উনি কি রাগ করলো? না, ওনাকে বলে দেওয়াটাই ভালো ছিল। এই শুনছেন? আচ্ছা সরি, আর হবে না, এক্ষুনি বলছি। এদিকে তাকান প্লিজ। রাফসান রাইসার দিকে তাকালো। আই লাভ। চারদিকে মানুষের ভিড় জমে গেছে। রাস্তায় রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাসের সাথে ধাক্কা লেগে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। রাফসান চোখ বন্ধ হওয়ার আগে দেখলো রাইসার মাথার রক্ত ভরা, আর রাইসা রাফসানের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। মাথায় রক্ত ভরা।
রাইসা রাফসানের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। 3 দিন পার হয়ে গেল, রাইসার এখনো জ্ঞান ফিরেনি। রাফসানের বেশি ক্ষতিও হয়নি, মাথায় হালকা ব্যথা পেয়েছে। পরিবারের সবাই হসপিটালে রাইসার কেবিনের বাইরে বসে আছে। এই গত 3 দিনে রাফসান পাথর হয়ে গেছে। খাওয়া দাওয়া বন্ধ করে রাইসার কেবিনের সামনে দিন রাত বসে থাকে, কারোর সাথে কোনো কথা বলছে না। মনে হচ্ছে নিজের ভালোবাসার মানুষটাকে আস্তে আস্তে হারিয়ে ফেলছে সে। শুধু চোখের সামনে রাইসার হাত বাড়িয়ে দেওয়াটা ভাসছে তার চোখে। যদি বুক চিরে কাউকে দেখানো যেত কষ্টটা কি, ভালোবাসার মানুষটাকে হারানোর ভয় যে কত কষ্টদায়ক, তা হয়তো কাউকে বলে বোঝানো যাবে না। দুপুরের দিকে এদিকে নার্স বলল পেশেন্টের পরিবারের লোককে। সবাই তাড়াহুড়ো করে বসা থেকে দাঁড়িয়ে গেল। রাফসান হোঁচট খেতে খেতে ডাক্তারের সামনে আসে। আমি পেশেন্টের হাজবেন্ড। লক্ষ্য করলাম ডাক্তার মুখ ভার করে রেখেছে। তবে কি রাইসার কিছু? না না, এ আমি কি ভাবছি? রাইসা আমাকে ছাড়া কোথাও যেতে পারে না। কিছুই বুঝতে পারছি না। পুরো শরীর যেন বরফের মতো জমে গেছে। নিজেকে সামলিয়ে শুধু কোনো মতে বললাম, ডাক্তার কি হয়েছে? কিছু বলছেন না কেন? আপনি একটু আমার সাথে আসুন। ডাক্তারের সাথে কেবিনে গেলাম। ডাক্তারের কথা শুনে আমার মাথায় কিছুই ঢুকছে না। আপনার ওয়াইফ কি এর আগে কখনো মাথায় আঘাত পেয়েছে? কি বলবো কিছুই বুঝতে পারছি না। এর মধ্যেই আমার শাশুড়ি মা এসে বলল ডাক্তারের সাথে তার কিছু কথা আছে। রাফসান বাবা, তুমিও থাকো। রাইসার ব্যাপারে তোমারও এই কথাটা জানা উচিত। জি বলুন। আসলে 2 বছর আগে রাইসার একটা অ্যাক্সিডেন্ট হয়, এতে রাইসা তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। আপনাদের আগে আমাদের সব কিছু খুলে বলা উচিত ছিল। যাই হোক, ভালো খবর হইল, রাইসা এখন পুরোপুরি ঠিক আছে। আর যদি আপনার ধারণা সঠিক হয় তাহলে রাইসা তার স্মৃতি ফিরে পেয়েছে। ডাক্তারের কথা শুনে কিছুটা স্বস্তি পেলাম। রাইসার জ্ঞান ফিরেছিল। রাইসা জ্ঞান ফিরে নিজেকে হঠাৎ হসপিটালে দেখে হয়তো কিছুটা ঘাবড়ে গেছে, তাই তাকে ঘুমের ইনজেকশন দিয়েছি। ঘুম ভাঙলে আপনার রাইসার সাথে দেখা করতে পারবেন। শুধু অপেক্ষার প্রহর গুনছি, কখন রাইসার ঘুম ভাঙবে। গিয়েই রাইসাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরবো আর বলবো, অনেক ভালোবাসি তোমাকে। আমাকে ছেড়ে কখনোই যেও না, থাকতে পারবো না তোমাকে ছাড়া। দেখতে দেখতে রাত গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। আমি রাইসার কেবিনের সামনে বসে আছি আর অপেক্ষা করছি কখন রাইসার ঘুমটা ভাঙবে। হঠাৎ শুনতে পেলাম ভিতর থেকে রাইসার চিল্লানোর আওয়াজ আসছে। আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, দৌড়ে কেবিনের ভিতর ঢুকে গেলাম। গিয়ে দেখি রাইসা নার্সের সাথে ঝগড়া করছে, চোখে পানির ফোঁটা ছলছল করছে। আটকে রাখতে পারছি না নিজেকে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, গিয়ে রাইসাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আরে আরে, কে আপনি? আজব তো, আমাকে এভাবে জড়িয়ে ধরছেন কেন? রাইসার কথা শুনে অনেকটা অবাক হই। রাইসাকে ছেড়ে দিয়ে, রাইসা তুমি আমাকে চিনতে পারছো না? আপনাকে চেনার কি আছে, জীবনে তো আপনাকে দেখি নাই। এই বলে রাইসা তার হাতে লাগানো স্যালাইন খুলতে লাগলো। কি করছো? ব্যথা পাবে তো। ওই মিয়া, বারবার আমাকে ধরেন কেন? আমাকে চিনেন আপনি? আমি কে? রাইসার কথাগুলো শুনে অন্য ধরনের লাগছে। যে মেয়ে আমার সামনে লজ্জা মাথায় উঁচু করতেই পারতো না, সে আজকে আমাকে ঝাড়ি দিয়ে কথা বলছে। দেখুন না, আমিও তখন থেকেই বলছি এসব না খুলতে, কিন্তু উনি আমার কোনো কথাই শুনছেন না, উল্টো আমাকে শাসা। এর মধ্যেই আমার পরিবারের সবাই আর রাইসার আম্মু আব্বু চলে আসলো। রাইসার আম্মু রাইসাকে জড়িয়ে ধরে কান্না করছে। কি ব্যাপার, এইভাবে ধরে কান্না করতেছো কেন? আমি কি মরে গেছি নাকি তোমার স্টার জলসা জি বাংলা উঠাই দিছে? আল্লাহ গো, রাইসার আব্বু, এটা তো তুমি যা চিন্তা করছো তাই ঠিক। খাইছে আমারে, এবার তুফান এসে পড়ছে। রাইসা আম্মু এখন কেমন লাগছে? পরিবারের সবাই রাইসাকে নানান ধরনের প্রশ্ন করছে। রাইসা তার আম্মুকে জিজ্ঞেস করলো এরা কে। সবাই তখন অত্যন্ত অবাক হয়েছিল রাইসার কথায়। আর আমি সবার এক কোণে দাঁড়িয়ে ভাবছি, রাইসা কি আমাকে আর কখনো চিনতে পারবে না? ভুলে গেল রাইসা আমাকে। বেআইন, আপনারা সবাই এই দিক থেকে চলেন, আমি আপনাদের সব বুঝিয়ে বলছি। রাইসা মা, তুই এখন ঘুমা। 1 মিনিট, আগে আমাকে বলতে হবে আমি কিভাবে এখানে আসলাম। তুই অ্যাক্সিডেন্ট করছিলি। কি? কার এত বড় কলিজা আমার অ্যাক্সিডেন্ট করে? আর এই ভুটকি নার্সকে আমার সামনে থেকে সরাও। মুটকি একটা আমার কতগুলো রক্ত নিছে। নার্সের দিকে তাকিয়ে বললাম, এই মুটকি, আমার রক্ত ফেরত দে। আমার রক্ত কতটা মূল্যবান হয়তো এই নার্স জানে না। ওই যে আরম্ভ হয়েছে। তুই ঘুমাবি কি না? রাইসা ঘুমিয়ে গেল। রাইসার আম্মু বাইরে এসে সবাইকে সবটা খুলে বলল। রাইসার আগের অ্যাক্সিডেন্টের কথা আর কিভাবে স্মৃতি হারায় সব, তার সাথে আরও কিছু কথা বলল। আসলে রাইসা একটু গুন্ডা প্রকৃতির মেয়ে,
তুফানের থেকে দ্রুত গতিতে চলে। আমরা এইভাবে খুশি হয়েছিলাম যে আর কখনো ওর স্মৃতি ফিরবে না। তাই আপনাদের ওর আগের জীবন সম্পর্কে কিছু বলিনি, কিন্তু সব হলো আমাদের ধারণার বিপরীত বলে রাইসার আব্বু একটা দীর্ঘশ্বাস ছাড়লো। সবই তো তোমার দোষ। ছোটবেলায় মেয়ে যদি এসে বলতো কেউ ওকে গালি দিচ্ছে, তুমি বলতা দাঁড়া, তার থেকেই ভালো গালি শিখাই দিচ্ছি। কেউ গাছের ডাল দিয়ে মারামারি করলে ও করতো গজারি কাঠ দিয়ে। আন্টি আঙ্কেল থামেন, আপনার ঝগড়া থামান। আমার তো ভেবেই অনেক মজা লাগছে। আমার ভাবি অনেক ডেঞ্জারাস। রাইসের শাশুড়ি মুচকি হেসে বলল, আপা আপনার চিন্তা করেন না, যেদিন থেকে রাইসা আমার ঘরে পা রেখেছে সেদিন থেকে আসার মতো ও আমার মেয়ে। হাই কপাল, আপনি জানেন না ও মেয়ে তো মেয়ে না, আগুনের গোলা। অনেক জোরাজুরি করে আব্বু আম্মুকে বাসায় রেস্টের জন্য পাঠালাম। এই গত 3 দিন ধরে কারো চোখে ঘুম নেই। ভাবি আর আশা আমার সাথে হসপিটালে থেকে গেল। রাইসার আম্মু আব্বু আছে, তারা দুজন মাঝে মাঝে ঝগড়া করছে। রাইসাকে বিয়ের কথাটা কে জানাবে? ভাবি আর আয়শা আমার সামনে এসে বসেছে। ভাইয়া যা তুই কিছু খেয়ে নে, নিজের চোখে দেখলি তো ভাবি এখন ঠিক আছে। এর মধ্যে ভাবি আমাকে একটু খোঁচা মেরে বলল, কি ভাই, যা শুনলাম তাতে বুঝলাম তোমার বউ নাকি ডেঞ্জারাস টাইপের। অবশেষে রাফসানের কপালে ডেঞ্জারাস বউ জুটলো। অবশেষে কিনা রাফসানের কপালে ডেঞ্জারাস বউ জুটলো। রাইসার বাবা মা তার স্মৃতি হারানোর পর কি কি ঘটেছে সব কিছু খুলে বলল। রাইসার বাবা মা মনে করেছিল বিয়ের কথা শুনে রাইসা বড় ধরনের তুফান ওঠাবে। আল্লাহ জানে মেয়েটা এখন কি করবে। ভয়ে তো আমার হাত ঠান্ডা হয়ে গেছে। কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণ করে রাইসে বলা শুরু করলো, লে হালুয়া, আমার বিয়ে হয়েছে আর আমি নিজেই জানি না। একটু আগে যেই মদন ছেলেটা আমাকে জড়িয়ে ধরেছিল সেইটা মনে হয় আমার হাজবেন্ড। ছি মা, নিজের স্বামীর সম্পর্কে এসব বলতে নেই। আচ্ছা এখন তোমরা এই দিক থেকে বের হও, আমার স্বামীকে পাঠাও। রাইসা, অসভ্যতার মতো কথা বলছিস কেন? ও সভ্য ছিল কবে রাইসার মা? উফ, যাও তো আমার জামাইকে পাঠাও। রাইসার বাবা মা রাফসানকে রাইসার কেবিনে যেতে বলল। তার আগেই বলে দিল, বাবা, রাইসা যাই বলুক তুমি কিছু মনে করো না। রাফসান মনে মনে ভাবছে, আমার বউটা আমার কাছে ফিরে এসেছে, এর থেকে বেশি কিছু চাই না আমি। প্রিয় মানুষ হারানোর কষ্টটা যে কত ভয়ানক তা কোনো ব্যক্তি মুখে বলে হয়তো বোঝাতে পারবে না। রাফসান কেবিনে ঢুকেই দেখলো রাইসা ফোনে গেমস খেলছে। রাফসানের চোখ আবার টলমল করতে লাগলো। এই মানুষটাকেই ক্ষণিকের মধ্যে হারিয়ে ফেলতে নিয়েছিলাম। কত বড় ভয়টাই না দেখালো আমাদের, আর এখন সে দিব্যি বসে গেমস খেলছে। রাফসান কিছু না বলে রাইসের সামনে গিয়ে রাইসের মুখ পানে তাকিয়ে রইল। ও, তাহলে আপনি আমার স্বামী? কথাটা পুরো বলার আগেই রাফসান রাইসাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। রাইসাকে জড়িয়ে ধরে এতদিনে জমে থাকা সব কষ্ট ভুলে গেলাম। আমাকে ছেড়ে কখনো চলে যেও না, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, মরে যাব তোমাকে ছাড়া। রাফসান কান্না করছে আর একদমই কথাগুলো বলেই যাচ্ছে। ল ঠেলা, কি হলো কিছুই বুঝলাম না। রাইসা রাফসানকে ছাড়িয়ে প্রশ্ন করলো। এর মধ্যে রাইসা যে প্রশ্ন করে বসলো তা শুনে আমি পুরাই অবাক। আচ্ছা, আমাদের মধ্যে কিছু কি হয়েছে? আমি রাইসাকে ছেড়ে দেই? কিসের কথা বলছো তুমি? তুমি যেটা শুনছো সেটাই বলছি। বিয়ের পর আমাদের মধ্যে কি কিছু হয়েছিল? রাইসা এই প্রথম আমাকে আপনি থেকে তুমি বলে ডাকলো। বিয়ের পর রাইসা মুখ থেকে অনেকবারই তুমি ডাক শোনার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমার লাজুক বউ লজ্জায় মাথা নিচু করে বলেছিল ওর নাকি শরম করে। কিছু বুঝতে পারছিলাম না রাইসার আপনি থেকে তুমি বলে ডাকাই হাসবো নাকি রাইসার করা এমন অদ্ভুত প্রশ্নে কাঁদবো। এই কি হলো, কিছু বলতেছো না কেন? লজ্জা পাইছো নাকি? এবার মনে হয় আমি বেহুশি হয়ে যাব। আমার যেই বউ আমার সাথে কথা বলার সময় লজ্জায় মাথা নিচু করে রাখতো, সেই বউ আমাকেই লাজুক বলছে। নিজেকে সামলিয়ে শান্ত গলায় রাইসাকে বললাম আজ ডিসচার্জ দিতে পারে, তাই এখন রেস্ট নাও, পরে কথা হবে বলেই রাইসাকে শুইয়ে দিলাম। কি লাজুক ছিলে রে বাবা, বউয়ের সাথে কথা বলতে মনে হয় শরম পায়। রাইসার কথা শুনে হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝতে পারছিলাম না, শুধু একটা মুচকি হাসি দিলাম। কি ছেলে রে বাবা, নিজের বউয়ের সাথে কথা বলতে মনে হয় শরম পায়। রাইসার কথা শুনে হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝতে পারছি না, শুধু একটা মুচকি হাসি দিলাম। রাইসা ওষুধকে ঘুমিয়ে আছে। রাফসান, এই 3 দিনে যা ধকল গেছে তা একটু রেস্ট নে। নিব। তুমিও আশাকে নিয়ে বাসায় যাও, কাফি তোমাকে ছাড়া থাকতে পারে না।
রাফসান বাবা, একটা কথা বলি। জি বাবা বলুন। ডিসচার্জ হলে আমরা রাইসাকে আমাদের বাসায় নিয়ে যেতে চাচ্ছি। না বাবা, আমি রাইসাকে আর কোথাও যেতে দিব না, সোজা সাপটা ভাবে বলে দিলাম। দেখো বাবা, সবে মাত্র রাইসার স্মৃতি ফিরল, সব কিছু মানিয়ে নিতে ওর একটু সময় লাগবে, তাই আমরা চাচ্ছি। সরি মা, আমি আগেই বলেছি রাইসাকে আমি আর কোথাও যেতে দিব না। রাইসার বাবা মা অনেক জোরাজোরি করলো, অবশেষে রাজি হয়ে গেলাম। আমিও রাইসার সাথে যেতে চাইলে ওনারা মানা করে দিল। তারা কিছু একটা আড়াল করছে মনে হয়। রাইসাকে ছাড়া কিভাবে থাকবো? এখন আর ওকে কোথাও যেতে দিতে মন সায় দেয় না, যদি আবার কিছু হয়ে যায়। এসব ভাবতে ভাবতে রাইসার কেবিনে ঢুকলাম। রাইসার কেবিনে ঢোকা মাত্রই দেখি রাইসা নেই। জোরে জোরে চিল্লিয়ে রাইসাকে ডাকছি, রাইসা কোনো সাড়া দিচ্ছে না। বুকের মধ্যে কেমন জানি মোচড় মেরে উঠল। সব জায়গায় রাইসাকে খুঁজতে লাগলাম। ভাবি আর আশাও খোঁজা শুরু করে দিল। রাফসান, নার্সকে ধমক দিচ্ছিস কেন? ওনার কি দোষ? ওনারা এত কেয়ারলেস কিভাবে থাকে? একজন রোগী তার কেবিন থেকে কোথায় গেল, কিভাবে গেল, কিছু জানে না। ভাইয়া মাথা ঠান্ডা কর, ভাবি হয়তো এইদিকেও কোথাও আছে। কি হয়েছে বাবা? বাহিরে তোমার চেঁচামেচির আওয়াজ শুনলাম। আন্টি, ভাবিকে পাওয়া যাচ্ছে না। কি? চিন্তা করেন না আন্টি, আমরা দেখছি, আপনি বসেন। ও আল্লাহ, এই মেয়েটার কেন যে বেশিক্ষণ এক জায়গায় টিকে না, তুফান একটা। বাবা রে, তোমরা বরং ওকে নিয়ে চিন্তা করো না, ও যেখানে গেছে ও ঠিকই আছে। রাইসার আম্মুর কথা শুনে অনেকটা অবাক হলাম। উনার মেয়ে হারাইছে, উনার কোনো চিন্তা নাই। রাইসার আব্বু সব শুনে একই কথা বলল। রাফসান বাবা, তোমরা বাসায় যাও, রেস্ট করো, কয়েকদিন পর রাইসার সাথে দেখা করতে এসো। এসব কথা অনেকটা শান্ত গলায় বললেন ওনারা, খুব স্বাভাবিক ভাবে। কিন্তু আমি তো স্বাভাবিক থাকতে পারছি না। আঙ্কেল, কি বলছেন আপনি? রাইসাকে পাওয়া যাচ্ছে না আর আমরা বাসায় চলে যাব? তোমরা বাসায় যাও, রাইসা আসলে তোমাদের সাথে ফোনে কথা বলিয়ে দেব। রাইসার বাবা মা কথাগুলো অনেক কনফিডেন্ট নিয়ে বলছেন। হয়তো রাইসা কোথায় আছে তারা জানেন। আমি কিছু বলতে যাব, ভাবি ইশারা দিয়ে মানা করে দিলেন। হয়তো বড়দের সাথে মুখের উপর এত কথা বলা বেয়াদবি হয়ে যায়, তাই আমিও আর কথা বাড়ালাম না। আমি ভাবি আর আশাকে নিয়ে বাসায় চলে যাচ্ছি। রাইসার বাবা মাও তাদের বাসায় চলে যাচ্ছে। সবকিছু কেমন জানি অদ্ভুত লাগছে। যাওয়ার সময় ভাবি আর রাইসার আম্মুর কথা হয়। রাইসার আম্মু বলে, তোমরা চিন্তা করো না, বিপদ ওর আশেপাশে ঘেঁষতেও পারবে না, ও নিজেই একটা বিপদ। শাশুড়ির কথা শুনে মনে হচ্ছে ও অন্য মেয়েদের থেকে ডিফারেন্ট। মাথায় অনেকগুলো চিন্তা ঘুরপাক খাচ্ছে। সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে রাইসা এখন কোথায় আছে, কি করছে। জুনাইদ, রাফি, মিম আরো কয়েকজন মিলে আড্ডা দিচ্ছিল। এমন সময় কিরণ দৌড়ে এদের সামনে আসে, হাঁপাচ্ছে আর কি যেন বলার চেষ্টা করছে। ওইদিকে। কি হয়েছে? এমন হাঁপাচ্ছিস কেন? মনে হচ্ছে বাঘ দেখে আসছিস। জুনাইদের কথায় সবাই হেসে দিল। তোরা জলদি চল, আর যে আপু নামটা শোনা মাত্রই সবাই সিরিয়াস হয়ে গেল। কি হয়েছে আর আপু? কি আবার ফিরে আসছে? তোরা জলদি আমার সাথে চল। বলেই কিরণ দৌড় দিল। কিরণের পিছু পিছু সবাই ছুটলো। কিরণ একটা মাঠের সামনে ওদের সবাইকে নিয়ে আসলো। মাঠের মধ্যে অনেক মানুষ ভিড় করেছে, কি যেন দেখছে, মনে হয় মারামারি হচ্ছে। কিরণ, তুই আমাদের এইদিকে নিয়ে আসলি কেন? এইদিকে তো মারামারি হচ্ছে, মনে হয় আবার অন্য এলাকার গ্যাংরা এসে চাঁদা নিয়ে ঝামেলা করছে। এদিকে আমাদের কিছু করার নেই, যে এই এলাকার সবকিছু ঠিক রাখতো সেই তো নেই। আমরা একা ওদের গ্যাংয়ের সাথে পেরে উঠবো না, চল সবাই। বলেই সবাই চলে যেতে লাগলো। ধপাস করে মিমের পায়ের নিচে অন্য গ্যাংয়ের একটা গুন্ডা এসে পড়লো, পুরো শরীরে রক্ত মাখা। দেখ তোরা কে আসছে। আর যে আপু। সবাই বিস্ফোরিত চোখে রাইসার দিকে তাকিয়ে আছে। রাইসা মুখে কিছু চাবাচ্ছে আর শার্টের হাতাটা ফোল্ড করছে। অন্য গ্যাংয়ের সবাই মাটিতে পড়ে হামাগুড়ি খাচ্ছে, শরীরে রক্ত ভরা। রাইসার হাতে রড। ওদের বুঝতে বাকি রইল না যে রাইসাই ওদের রড দিয়ে পিটিয়েছে। রাইসা অন্য গ্যাংয়ের লিডারকে হাতে চুটকি বাজিয়ে সজোরে ধমকি সুরে চিল্লিয়ে বলল, এটা আমার এলাকা, ফার্স্ট টাইম ভুল করছিস তাই ছেড়ে দিচ্ছি। নেক্সট টাইমে যদি এই এলাকার আশেপাশে দেখি জীবিত ফিরতে পারবি না। জুনায়েদ। জি আপু। এই ময়লা আমার চোখের সামনে থেকে সরা। জুনাইদ আর রাফি উষ্টিয়ে অন্য গ্যাংয়ের ছেলেদের মাঠ থেকে বের করে দিল। রহিম চাচা পিছন থেকে এসে বলতে লাগলো, মা তুমি আইসো, তুমি যাওয়ার পর থেকে এলাকাটা শকুনের আস্তানা বানায় লাইছিল ওরা। চিন্তা করেন না চাচা, আমাদের আরজাপু এসে গেছে, আর ভয় নাই। রাইসা সানগ্লাস পরতে পরতে, সবাইকে বিকালে আড্ডায় আসতে বলিস। বস, তোমার সাথে অনেক কথা আছে। জানি, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, বিকালে সবার সাথে কথা হবে। কোথায় যাচ্ছ আপু?
2 বছর আগের কিছু পুরনো লেনদেন বাকি আছে। বলেই রাইসা চলে গেল। রাইসের বাবা মা বাসায় এসে থেকে সাথী অর্থাৎ রাইসের ছোট বোন খাটের এক কোনায় বসে আছে। কিরে তুই ওই কোনায় বসে আছিস কেন? আর 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 যে মানে রাইসার যে স্মৃতি ফিরে আসছে সেটা আমাকে বলো নাই কেন? রাইসা কি বাসায় আসছিল? আসে নাই, আবার এসেই ওর পুরনো জামা কাপড়গুলো বের করা শুরু করে দিয়েছিল। যেই আমি কিছু জিজ্ঞেস করতে যাব এমন ভাবে আমার দিকে তাকাইছে মনে হয় আমাকে তখনই জানে মেরে ফেলতো। তুই কিছু করিস নাই তো? পাগল নাকি? তখন কিছু জিজ্ঞেস করলে আমার কলিজা টেনে ছিঁড়ে ফেলতো। 2টা বছর শান্তিতে ছিলাম, আবার ওর স্মৃতি ফিরে আসার দরকার কি ছিল? ওর না বিয়ে হয়ে গেছে, তোমরা ওরে জলদি ও শ্বশুর বাড়ি পাঠাও। কিছু করার নাই। রাফসান খুব টেনশনে আছে, কি করবে সে কিছুই বুঝতে পারছে না। রাতে কলিং বেল বাজতেই সাথী দরজা খুলে দিল। তুই এমন ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছিস কেন? সামনে থেকে সর। বলেই রায়সা বাসার ভিতরে ঢুকলো। দাঁড়া, তুই এতক্ষণ কইছিলি আর হসপিটাল থেকে কাউকে কিছু না বলে আসলি কেন? জাহান্নামের চৌরাস্তায় ছিলাম। তোর মাথায় আগে থেকে ব্যান্ডেজ ছিল বুঝলাম, কিন্তু তোর হাতে রক্ত কেন? আবার কি অঘটন ঘটালি? কিছু বলবো বাবা? না, মানে ফ্রেশ হয়ে খেতে আয়, ওষুধ খেতে হবে তো। রাইসা সোজা তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ ওর রাফসানের কথা মনে হলো। আস্তে আস্তে রাফসানের সাথে কাটানোর সময়গুলো রাইসের মনে পড়ছে। কিভাবে ওদের বিয়ে হলো, কিভাবে রাইসের অ্যাক্সিডেন্ট হয়েছে, এই 2 বছর কি হয়েছে সব মনে পড়ে গেছে। হঠাৎ রাইসা জোরে চিল্লিয়ে সাথীকে ডাক দিল। সাথী, সাথী, কি হয়েছে? এমনি চেঁচাচ্ছিস কেন? রাইসা হাতে একটা জালি ভেদ দিল। আপু, তুই জালি ভেদ নিস কেন? ও এইটা নিছি কেন? তার কারণ তুমি কিছুক্ষণের মধ্যেই টের পাবা। বলতে দেরি, মার শুরু করতে দেরি নেই। ও আল্লাহ গো, মা গো, বাবা গো, কেউ আমাকে বাঁচাও। রাইসের বাবা মা এসে দেখে রাইসের সাথীকে মারছে। কিরে তুই ওকে মারছিস কেন? তুমি সামনে থেকে সরো, আজকে ওর খবর আছে। কি হয়েছেটা কি একটু বলবি তো? আমি কেন বলবো, তোমার আদরের ছোট মেয়ে বলবে। আমার মেমোরি লসের পর তুই আমার সাথে কি জানি করছিস সব একটু বলতো চান্দু। আল্লাহ গো, আপুর সব মনে পড়ে গেছে। আল্লাহই জানে কি হয়। ভালোই ভালোই মাফ চাইয়ে নেই। আপু, আমি তোর পায়ে পড়ি, আমাকে মাফ করে দে। ছোট বোন বলে একটু ভুল করে ফেলেছি, মাফ করে দে। কি করছিলেন একটু বিস্তারিত বলেন, জনতা আপনার কথা শুনতে চায়। আমার মনে নাই। যেই রাইসা লাঠি দিয়ে নিচে একটা বাড়ি মারলো। আল্লাহ আল্লাহ, বলছি তোমাকে দিয়ে অনেক কাজ করাইছি, তারপর কথায় কথায় তোকে মারছি। আমার মেমোরি লসের ফয়দা উঠাইছে। আচ্ছা হয়েছে তো। রাইসার বাবার ফোন বেজে উঠলো। আর থামো তোমরা, রাফসান কখন থেকে কল করছে রাইসার সাথে কথা বলবে বলে। ছেলেটা পাগল করে ফেলবে, এই নিয়ে একটু কথা বলেনি। ওর বাবার হাত থেকে ফোন নিয়ে সবাইকে রুম থেকে বের হয়ে যেতে বলল। সাথী দরজায় উকি মেরে দাঁড়িয়ে আছে। সাথী দেখতে চায় রাইসা কি কথা বলে। পিঠে মনে হয় বাড়ি কম পড়ছে, আরো কয়েকটা লাগবে নাকি বলার আগেই সাথে দৌড়। রাইসা কল রিসিভ করলো। কল রিসিভ করার সাথে সাথে রাফসান বুঝে গেল এটা রাইসা। রাফসান রাইসের প্রতিটা নিঃশ্বাসকে চেনে। রাইসা, তুমি কোথায় আছো? কেমন আছো? আমাকে না বলে কোথায় হারিয়ে গেলে? তুমি জানো না তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না? তুমি কেন এমনটা করলে? কালকের মধ্যেই বাসায় ফিরে আসবে। তোমাকে থামুন, আমি ঠিক আছি, ভালো আছি, আর আমাকে নিয়ে টেনশন করতে হবে না। সময় হলে আমি নিজেই চলে যাব। বলেই রাইসা ফোন কেটে ফোন অফ করে দিল। রাফসান ফোন করেই যাচ্ছে। হয়তো মেমোরি ফিরে আসায় রাইসা হঠাৎ আমাদের বিয়ের কথাটা স্বাভাবিকভাবে নিতে পারিনি, তাই হসপিটাল থেকে চলে গেছে। ওকে একটু সময় দেওয়া উচিত। এসব ভাবতে ভাবতে রাফসান ঘুমিয়ে গেল। ভালো করে কিছু খেলো না সে। ঘুমানোর আগে ভাবিকে জানিয়ে দেয় যে রাইসা ওদের বাসায় আছে। ভাবি পরিবারের সবাইকে বলে রাইসা ঠিক আছে, ওদের বাসায় আছে, কিছুদিন পর ফিরবে। এত পরিবারের সবাই একটু চিন্তামুক্ত হয়। সকালে রাইসার বাবা জোরে জোরে পেপার পড়ছে। কাল বিকেলে একটা পুরনো বিল্ডিংয়ে কিছু মাফিয়াদের লাশ পাওয়া গেছে। আল্লাহই জানে কি হবে এই দেশটার। কি রে তুই কোথায় যাচ্ছিস? রাইসা শার্টের হাতার উপরে ফোল্ড করতে করতে বলল, বাইরে যাচ্ছি। নাস্তা করবি না? না, হোটেল থেকে করে নিব। বলেই বাসা থেকে বের হয়ে গেল। মেয়েটার শরীরে এখনো দুর্বল, মাথা থেকে এখনো ব্যান্ডেজ খুলেনি, আর সে এখন আড্ডা দিতে রাস্তায় যাবে। হাইরে কপাল করে একটা মেয়ে পেয়েছিলাম। তুমি জানো না ও মেমোরি লস হয়ে রাইসানা ও আজে যে নিজের ইচ্ছে মতো চলে। রাইসার মা, তুমি একটা কিছু করো। এখন তো এভাবে চলতে দেওয়া যাবে না। ওর এখন বিয়ে হয়েছে, ওর সংসার আছে। আর যে করবে ঘর সংসার,
এটা হাস্যকর, এটা জনগণের কাছে হাস্যকর। ওই তুই চুপ থাক, সারাদিন খালি দাঁত কেলাতে থাকে। আমি কিছু বললেই দোষ, আর বড় মেয়ে কি কি না করে তার বেলায় কিছুই না। রাইসা তাদের আড্ডায় সবার সাথে দেখা করতে যায়। ওই দেখো আপু আসছে, চল আপুকে জিজ্ঞেস করি। সবাই রাইসার কাছে দৌড়ে যায়। আপু খবর পাইছো? দূর বেটা, খবর পাইছো? কি বল, খবর দেখছো? আগে থাম, একজন বল। আপু, খবরের কাগজে ওই মাফিয়াগুলোর মৃত্যুর সংবাদ ছাপছে, যারা 2 বছর আগে তোমাকে অ্যাক্সিডেন্ট করেছিল। রাইসা একটা মুচকি হাসি দিল। জুনাইদ কিছুটা আন্দাজ করে বলল, আপু কাল বিকেলে ওরা মারা গেছে, আর কাল বিকেলেই তুমি গায়েব ছিলা। রাইসা কিছু বলল না, হালকা মুচকি হাসি দিল। এর মধ্যে রাইসার নতুন নাম আর যে সম্পর্কে কিছুটা ধারণা দিই। রাইসা ছোট থেকে সব মেয়েদের থেকে একটু আলাদা। সবসময় এলাকায় কারো না কারো নাকে ধরে ঘোরাতো। এলাকায় কোনো ঝগড়া হলেই তার মেন মাথা হিসেবে রাইসাকে খুঁজে পাওয়া যায়। তাই এলাকাবাসীরা ওর নাম রাস্তার জাউরা মানে শর্টকাট আর যে দেয়। চল এলাকার মানুষদের একটু খবর নিয়ে আসি। কারো বুঝতে বাকি রইল না এটা রাইসের কাজ। রাইসা আর ওর সাথীরা 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। আর রাইসা এলাকায় এতদিনে কি কি ঘটে গেছে সব খুঁটিনাটি খবর নিচ্ছে। রাইসা একটা বাইকে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আপু ওই দেখো সকিনার বাপ আসতেছে। শালা সকিনারের সাথে আমার দেখা করা বন্ধ করে দিছে, সকিনার থেকে ফোনটাও নিয়ে গেছে। আপু তুমি কিছু একটা করো, সকিনার সাথে আর বেশি দিন কথা না বলে আমি থাকতে পারবো না। দূর বেটা, কি কস? তুই না ময়নার পিছনে লাগছিলি, আবার সকিনা আসলো কোনতে? ময়নার মা ময়নারে বিয়ে দিয়ে দিছে গো আপু, এখন আমি সেই দুঃখে সকিনারে ছাড়া থাকতে পারতাম না। শালা লজ্জা, তোর স্বভাব ঠিক কর। আরে তোরা ঝগড়া থামা, আমি দেখছি। সকিনার বাপ রাইসাকে দেখা মাত্রই বাজারের ব্যাগ নিয়ে উল্টো পথে হাঁটা শুরু করতেই লাগলো। আরে লতিফ চাচা কই যাও, এদিকে আহো। খাইছি আমারে কচু পড়া, আজকে কার মুখ দেখে উঠছিলাম আল্লাহ জানে। মা তুমি, শুনলাম তোমার নাকি স্মৃতি ফিরাইছে। হ চাচা, তা আমারে দেখা উল্টা পা হাঁটা শুরু করে দিলেন, কি ব্যাপার? কচু পড়া, তোমরা যে 4 রাস্তার মোড়ে দাঁড়াই আছো, জানলে জীবনে রাস্তা দিয়ে আইতাম না। আচ্ছা আমি যাই। আরে চাচা দাঁড়ান দাঁড়ান। আবার কি হলো কচুপাড়া? আমার বাজারে যাইতে দেরি হয়ে যাইতেছে, আমি যাই। এই বলে যেই সকিনার বাপ এক পায়ে গুলো। জুনায়েদ জরিনার মার সাথে চাচার ওই ভিডিওটা বাইর কর দেখি। খাইছে আমারে। বাবারে, সকিনার মা জানতে পারলে আমারে আর আস্ত রাখবে না। আমার সংসারটা ভাঙিস না মা। কচু পোড়া, সেটা তো জরিনার মার সাথে লুতুপুতু করার সময় চিন্তা করা উচিত ছিল। কি করতে হইব সেটা সোজাসুজি বললেই তো হয়। বেশি কিছু না, তোমার সকিনার ফোনটা ফিরাই দিবা, আর রাফি ওর সাথে দেখা করতে গেলে ওরে জামাই আদর কইরা খাওয়াইবা, ঠিক আছে? ঠিক আছে ভিডিওটা। আহা, ওইটা আপনার চিন্তা করা লাগবো না, ওইটা আমি সময় মতো কাজে লাগামো। সকিনার বাপ দাঁত কিরমির করতে করতে চলে গেল। এলাকাটা এতদিন শান্তিতেই ছিল, এই মাইয়া ডাইয়া আবার অশান্তিকর বানাই দিল। কিছু কইলে চাচা? আরে না না, কইতাছি আহি। ইয়েস আপু, থ্যাংক ইউ। আপু আপু ওই দেখো আকিব ভাই আসতেছে। সেদিন আকিব ভাই আমারে অনেক গালি দিছিল। কি? আকিবের এত বড় কলিজা আমার চেলারে গালি দেয়? রাইসা আকিবকে ডাকল। কি হয়েছে, ডাকছিস কেন? তোর নাকি মেমোরি ফিরে এসেছে? হ্যাঁ রে, শুনলাম তুই নাকি জুনায়েদের গালি দিছিস। হ্যাঁ। গালি দেওয়া ছেড়ে দে। কেন? গালি দিলে পাপ হয়, বাঞ্চত। অনেকটা ধমক দিয়ে কথাটা বলায় আকিব ডরে দিল এক দৌড়। এর মধ্যে রাইসার ফোন বেজে উঠলো। রাইসা ফোনটা রিসিভ করতেই, কিরে তুই কোথায় আছিস? যেখানেই আছিস জলদি বাসায় আয়। রাইসা কথাটা শোনা মাত্রই বাসার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে রাফসান রাইসার চিন্তায় কিছুই ভাবতে পারছে না। তাই রাফসান রাইসার বাবাকে ফোন দিয়ে জানিয়ে দিল রাফসান রাইসাকে ফিরিয়ে নিয়ে যেতে আসছে। এবার রাইসার বাবা মা পড়লো মহাবিপদে। রাইসা তো নিজের ইচ্ছায় শ্বশুরবাড়ি যাওয়ার মতো মেয়ে নয়। তাই রাইসার বাবা মা কিছু একটা প্ল্যান করলো। রাইসা বাসায় এসে দেখে রাইসার বাবাকে নিয়ে সবাই তাড়াহুড়ো করছে। ডাক্তার বলছে অতিরিক্ত টেনশনের কারণে এমনটা হয়েছে। রোগীকে টেনশনে কোনো প্রকার টেনশন দেওয়া যাবে না। কি হয়েছে বাবার? কি হয় নাই সেটা বল। সকালে নাস্তা করার সময় তোর বাবা মাথা ঘুরে পড়ে গেছে, আর এখন ডাক্তার কি বললো তা তো শুনলি। ডাক্তার চলে গেল। রাইসার বাবার বেডের সামনে বসে আছে। রাইসার বাবা হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, ভেবেছিলাম মেয়েটাকে বিয়ে দিয়ে দিলে মেয়েটা ঠিক হয়ে যাবে, স্বামী সংসার নিয়ে সুখে থাকবে। মরার আগে অন্তত এটা দেখে একটু হলেও শান্তি পেতাম। এটা কি পুরনো দক্ষর বাংলা ছায়াছবির সিন চলছে? রাইসা, তোর বাবার এই অবস্থা, আর তুই এসব কথা মুখ থেকে বের করিস কিভাবে? বলতে দাও রাইসের মা, ওর কাছে আমরা বড় না।
ওর কাছে ওর মাস্তানগিরি বড়। তোমরা কি চাচ্ছ সেটা স্পষ্ট করে বলো, যা বলবা তা সোজাসুজি বলো। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমার পছন্দ না, সেটা ভালো করেই জানো। রাইসার বাবা মা অনেক কষ্টে রাইসাকে রাফসানদের বাড়ি যাওয়ার জন্য রাজি করালো আর শর্ত দিল যে তার আর যে রূপ কেউ যাতে কখনো দেখতে না পারে। রাইসার কিছুই করার ছিল না। রাইসা জানতো যেহেতু সে মেয়ে হয়ে জন্ম নিয়েছে, একদিন না একদিন তাকে এই জায়গা ছেড়ে যেতেই হবে, কিন্তু তাকে কেউ তার ইচ্ছার বিরুদ্ধে এই থেকে সরাতে পারতো না। রাইসা তার বাবা মার কথায় রাজি হয়ে যায়। মনে মনে তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তুমি ভুলে যেও না আমিও তোমারই মা হই বাচ্চা। রাইসা সবাই শুয়ে সিনচেন দেখছে। রাইসার মা অনেকবার বললো যে রাইসা তুই তো ড্রেস চেঞ্জ করে নে, রাফসান আসবে। রাইসা কারো কোনো কথা গায়ে মাখছে না। আর রাইসার পরিবারও হালকা ডরিয়ে আছে, কখন যেন রাইসা কি কাণ্ড করে বসে। কলিং বেল বাজতেই রাইসার মা দরজা খুলে দিল। রাফসান বাবা তুমি এসো, ভেতরে এসো। আমার রাইসা? হ্যাঁ, রাইসা ভেতরেই আছে। রাফসানের কলিজাতে পানি ফিরলো। রাইসা কেমন আছে এই চিন্তায় রাফসান প্রায় পাগল হয়ে গেছে। রাফসান বাসার ভিতরে ঢুকতেই দেখে রাইসা সবাই পায়ের উপর পা তুলে দিয়ে শুয়ে শুয়ে কার্টুন দেখছে। রাফসান ক্রুদ্ধ হয়ে যায়। রাফসান রাইসার কাছে গিয়ে হাঁটু গিরে বসে ছলো ছলো চোখে রাইসাকে জিজ্ঞেস করছে, রাইসা তুমি ঠিক আছো তো? আরে চাপেন চাপেন, দূর, সিনটা মিস হয়ে গেল তো। রাইসার এসব কাণ্ড কারখানা দেখে আমি পুরাই অবাক। আর তার থেকে বেশি অবাক এটা দেখে যে রাইসা হলিউড হিরোইনদের মতো গেঞ্জির উপর শার্ট পরেছে, সাথে জিন্স। আমি আজ পর্যন্ত রাইসাকে শাড়ি পরা ছাড়া অন্য কিছু পরতে দেখিনি। হ্যাঁ, দেখেছিলাম যেদিন রাইসা প্রথম ছাদে বৃষ্টিতে ভিজেছিল, কিন্তু সেটা 3 পিসে। আমি রাইসার এই অবস্থা দেখে অবাক, হতবাক, নির্বাক। রাইসা এসব কেমন ধরনের কথা? আমি রাইসার আম্মুকে থামিয়ে দিয়ে বললাম, আম্মা রাইসা সবকিছু গুছিয়ে দেন, আমি এখনই ওকে নিয়ে যাব। রাইসা চোখ বড় বড় করে ওর মায়ের দিকে তাকিয়ে আছে, মনে হয় এখনই গিলে খাবে। রাইসার মা রাইসাকে ঘরে নিয়ে যায়। রাইসার সবকিছু আমার কেমন যেন ঘটকা লাগছে। আরে দুলা ভাই নাকি? কেমন আছেন? এই তো তোমার বোন যেমন রেখেছে। হ, বুঝছি ভাই, ওই গুন্ডিটা আপনার নাকেও দম দিয়ে রেখেছে। মানে বুঝলাম না। আচ্ছা, রাইসার মেমোরি লস হওয়ার আগে রাইসার সম্পর্কে কিছু বলতে পারবে? শালিকার থেকে যদি কিছু কথা জানতে পারি। না বাবা না, আমি ওর বিষয়ে কিচ্ছু বলবো না। আমাকে কি পাগল কুত্তা কামড় মারছে? আমার শালিকার স্বভাব আমি জানি, তাই পকেট থেকে কিছু টাকার নোট বের করে সামনে দিয়ে নড়াতে চড়াতে লাগলাম। আর্যের বিষয়ে জানতে চান তো? এটার তেমন কি ব্যাপার, আমি সব বলছি নোটগুলোর দিকে তাকাতে তাকাতে। বলা শুরু করেন। সাথী রাফসানকে রাইসার ব্যাপারে সব কিছু খুলে বলল। সবাই রাইসাকে রাস্তার জাউরা অর্থাৎ শর্টকাটে আর যে ডাকে। ও কোথায় কোথায় যায়, কোথায় এবং কার কার সাথে আড্ডা মারে, সব রাফসানকে বিস্তারিত বলল। রাফসান রাইসার সব হিস্ট্রি শুনে বিশ্বাস করতে পারছে না। সাথী নোটগুলো নিতে দিতে, ভাইয়া যেখানেই গ্যাঞ্জাম সেখানেই আর্যে, তাই চেষ্টা করবেন ওকে গ্যাঞ্জাম থেকে দূরে রাখতে। রাইসার মা রাইসাকে একটা লাল শাড়ি পরিয়ে দিয়েছে। রাইসাকে দেখে আবার আমার আগের বউয়ের মতো লাগছে, আমার মিষ্টি লাজুক বউ। রাইসা কিছু না বলে ধুম করে লাগেজ নিয়ে গাড়িতে উঠে বসলো। আমি রাইসার বাবা মার কাছে থেকে বিদায় নিলাম। আমি ড্রাইভ করছি, আমার সাথে রাইসা বসে আছে। রাইসা চুপ করে আছো কেন? মাথায় কি ব্যথা করছে? তুমি আমাকে কিছু না বলে কোথায় গায়েব হয়ে গিয়েছিলে? তুমি তো জানো তোমাকে ছাড়া। চুপ করে আছো কেন? মাথা কি ব্যথা করছে? তুমি আমাকে কিছু না বলে কোথায় গায়েব হয়ে গিয়েছিলে? তুমি তো জানো তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। কেন তুমি? রাইসা রাফসানকে থামিয়ে দিয়ে, এত কথা, এত কথা একটা ছেলে কিভাবে বলতে পারে? বাচাল মহিলাদের মতো সেই কখন থেকে পকপক পকপক করেই যাচ্ছে। ভাই তোমার কি মুখ ব্যথা হয় না? রাফসান কখনো ভাবিনি রাইসা এভাবে উত্তর দেবে। রাফসান পুরাই অবাক হয়ে যায়। আমি কাকে দেখছি? কি হলো এমন হাবা হাসমত আলীর মতো হাঁ করে তাকিয়ে আছো কেন? রাইসার কথায় বাস্তবতায় ফিরলাম। আচ্ছা রাইসা, তুমি কি আমাদের কাটানো দিনগুলোর কথা ভুলে গেছো? ভুলে গেছি, কিছু মনে নাই। মিথ্যা বললাম, জানি না কেন মিথ্যা বললাম, কিন্তু রাফসানের জন্য আমার মধ্যে একটা ফিলিংস কাজ করে। যেদিন রাফসান আমাকে প্রথম দিন ছাদে বৃষ্টিতে কাক ভেজা হয়ে ভিজতে দেখছিল, সেদিন আমিও রাফসানকে আর চোখে দেখছিলাম। রাফসান আমাকে দেখতে এতই মুগ্ধ ছিল যে
আমি ওকে দেখেছি সেটা ও বুঝতে পারেনি। সেদিন যদি আমার স্মৃতি থাকতো তাহলে রাফসানের গালে 32টা দাঁত একটাও আস্ত থাকতো না। আগের কথাগুলো মনে পড়তেই অনেক হাসি পায়। ঠিক আছে, আগে কিছু মনে করতে হবে না, শুধু এতটুকুই মনে রাখো, অনেক ভালোবাসি তোমায়। রাইসা মনে মনে মুচকে হাসি দিল কিছুক্ষণ নীরব থেকে। রাইসা, আই লাভ ইউ। রাইসা কিছুই বললো না। রাইসার কোনো উত্তর না পেয়ে রাফসানের মনটা খারাপ হয়ে গেল। রাফসান মনে মনে এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিল যে হয়তো আমার মিষ্টি লাজুক বউটাকে আর পাবো না, কিন্তু রাইসাকে আবার ফিরে পেয়েছি, এটাই বেশি। রাফসান আর রাইসা বাসায় আসলো। বাসায় সবাই রাইসাকে পেয়ে অনেক খুশি। রাইসাও সবার সাথে হাসি খুশিভাবে কথা বললো। রাতে খাবার শেষে রাফসান ল্যাপটপে অফিসের কাজ করছিল। রাইসা রুমে ঢুকে আলমারি থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে ঢুকে পড়ে। রাফসান মনে মনে ভাবছে, সাথীর কথার সাথে একটু আগে রাইসা পরিবারের সবার সাথে যেভাবে কথা বলল, তাতে সাথীর কথার সাথে কোনো মিল খুঁজে পাচ্ছি না। রাইসা ওয়াশরুম থেকে বেরিয়ে ধপাস করে বেডে উপুর হয়ে শুয়ে পড়ল। রাইসাকে সবসময় শাড়ি পরে ঘুমাতে দেখেছি, কিন্তু আজ রাইসা গেঞ্জি আর টাইটস পরে ঘুমাচ্ছে, চুলগুলো খোলা। উফ, রাইসাকে যা লাগছে না, মনে হচ্ছে এখনই শুয়ে দেই। মনে মনে যা ভাবছো তা হবে না, ঘুমানোর আগে লাইটটা অফ করে দিও। আর হ্যাঁ, আমি কিন্তু ঘুমের মধ্যে উষ্টা মারি, আগে থেকে বলে দিলাম। হঠাৎ ঘুমের মধ্যে উষ্টা দিয়ে বসলে পরে কিন্তু বলতে পারবে না যে আগে ওয়ার্নিং দেই নেই। অবাক করার বিষয়, রাইসা কিভাবে বুঝলো যে এখন আমার রোমান্স করতে মন চাচ্ছে? কারণ আমি মনের কথা পড়তে পারি বলেই রাইসা উল্টো পিঠ হয়ে শুয়ে পড়ল। আমার বউ জ্যোতিষী। আমি জ্যোতিষী না। রাফসান আর কিছু চিন্তা করলো না। আবার কিছু চিন্তা করতে যাবে তার আগেই রাইসা খেপে যাবে। রাফসান লাইট অফ করে দিল। রাইসা উপাস থেকে ছোট একটা বাঁকা হাসি দিল। রাফসানের সাথে মজা নিতে ভালোই লাগে, হাদা রকম একটা। আমি হাদারাম না। রাইসা লাফ দিয়ে উঠে বসে। তুমি যদি আমার মনের কথা বুঝতে পারো, তাহলে আমিও তোমার মনের কথা বুঝতে পারি। এখন কারো কিছু ভাবা লাগবে না, ঘুমিয়ে পড়ো, তোমার শরীর এখন অনেক দুর্বল। রাইসা আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লো। মধ্যরাতে রাফসান ঘুমের মধ্যে অনুভব করলো তার মুখের উপর ভারী কিছু। রাফসান চোখ কসলাতে কসলাতে মেরে দেখলো রাইসার এক পা রাফসানের মাথার উপর, আরেক পা পেটের উপর। এই একমাত্র আল্লাহর বান্দা যার ঘুমের কোনো হদিস নাই। রাফসান রাইসাকে নিজের বুকের মধ্যে নিয়ে রাইসার ঠোঁটে হালকার উপর অনেকগুলো কিস করলো। রাফসান রাইসার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ভাবছে, এর যদি কিছু হয়ে যেত, একে ছাড়া আমি থাকতাম কিভাবে? সকালে রাইসা ঘুম থেকে উঠে দেখে রাফসানের বুকে সে ঘুমাচ্ছে। রাইসা রাফসানের পেটে জোরে একটা চিমটি কাটে। একটা চিৎকার দিয়ে, ও মা গো, কি হয়েছে? এভাবে চিমটি কাটলে কেন? ঘুমের মধ্যে কিছু ঠিক থাকে না, তাই না? বলেই এটা রাগের লুক দিল। আরে আমি কি করলাম? তুমি তো মধ্যরাতে। বলার আগেই রাইসা ওয়াশরুমে ঢুকে গেল। রাইসা একটা মুচকি হাসি দিল। রাইসা জানে ওর ঘুমানোর স্টাইল ভালো না, কিন্তু রাফসানকে বোকা বানাতে যে মজাই লাগে। রাইসা ওয়াশরুম থেকে বের হলো। রাইসা আজ শাড়ি পরেনি, থ্রি পিস আর প্লাজো পরেছে। বিয়ের পর রাইসা বেশিরভাগ শাড়ি পরতো। আমার বউটা এমনি কিউট, এখন তো আরো কিউটের ডিব্বা লাগছে। কি হয়েছে? হাবা হাসমত আলীর মতো হাঁ করে তাকিয়ে আছো কেন? মুখ বন্ধ করো, না হলে এডিস মশা ঢুকে যাবে। আমি হাঁ করলাম কই? হাদারাম একটা। বলেই রাইসা রুম থেকে বের হয়ে গেল। রাফসান প্রতিনিয়ত অবাক হচ্ছে, যে মেয়ের মুখ দিয়ে লজ্জায় কথাই বের হতো না, সে মেয়ের মুখ থেকে এখন কথার বুলি ফোটে। রাফসান অফিসের জন্য রেডি হয়ে নিচে নেমে দেখে রাইসা সবাইকে খাবার সার্ভ করছে। মা বারবার মানা করছে রাইসার শরীর দুর্বল বলে, কিন্তু রাইসা কোনো কথা মানছে না। রাইসাকে আমি বুঝতে পারছি না, এই ভালো এই খারাপ। আমি গিয়ে নাস্তা টেবিলে বসলাম। ভাইয়া অফিসে নাকি চাপ বেড়েছে, তাই আমি আজকে থেকে অফিসে যাব। চাপ তো বেড়েছে, কিন্তু এখন রাইসার এই অবস্থায় তোকে ওর পাশে থাকা উচিত। ভাইয়া, আপনি এমনিতেই টেনশন করছেন, আমি এখনো পুরোপুরি ঠিক আছি। আর বাসায় ভাবি, আশা, মা তো আছেই। হ্যাঁ, আমরা তো আছি। ঠিক আছে, চল। রাফসান আর রাফসানের ভাই অফিসের উদ্দেশ্যে রওনা দিবে। এমন সময় গাড়ি কাজ করছে না। ভাবি, রাইসা আর আশা বাহিরে বের হয়ে দেখে গাড়ি চালু হচ্ছে না। ভাইয়া, গাড়ি মনে হয় আর ঠিক হবে না, চলো আমরা রিক্সা করে যাই, পরে আমি সার্ভিসিং এ পাঠিয়ে দিব। চল। হঠাৎ করে রাইসা বলে উঠল, ওয়েট, আমি দেখছি। বলে গাড়ির ডেকি খুলে নাড়াচাড়া করতে লাগলো। ভাবি, রাইসা ভাবি কি করছে কিছুই তো বুঝতে পারছি না। আমিও না।
দাঁড়া দেখি। কিছুক্ষণ পর রাইসা রাফসানকে উদ্দেশ্য করে বলে উঠলো, এবার গাড়ি স্টার্ট দিন তো। সবাই তো পুরোই অবাক। রাফসান গাড়ি স্টার্ট দিয়ে দেখে গাড়ি চালু হয়ে গেছে। বাহ বাহ, আমাদের রাইসা তো দেখি মেকানিক্যাল কাজও পারে। ধন্যবাদ রাইসা। আরে ভাইয়া, ধন্যবাদ দিচ্ছেন কেন? এটা তো আমার বাম হাতের কাজ, এর থেকেও কত জটিল গাড়ি। বলতেই থেমে গেলাম। ভাইয়া, আপনাদের তো দেরি হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, রাফসান আর ভাইয়া অফিসে চলে গেল। দুপুরে রাইসা, ভাবি আর আশা ছাদে বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় পাশের বাসার আন্টির মেয়ে সামিরা কোমর দোলাতে দোলাতে ছাদে প্রবেশ করল। ভাবি দেখেছো, আসছে ঠঙ্গিটা। পাশের বাসার আন্টির ভদ্র মেয়ে, দেখলে শরীরটা জ্বলে ওঠে। সামিরাকে দেখেই রাইসার আগের কথা মনে পড়ে যায়। সামিরা সবসময় রাইসাকে ক্ষেত বলে ডাকতো, পিন মেরে কথা বলতো। তার থেকে বড় কথা, রাফসানের উপর ডলে ডলে পড়তো। দাঁড়া, দেখাচ্ছি মজা। বলেই যে সামিরা কোমর ডলাতে ডলাতে তাদের কাছে আসতে নিল, রাইসা সামিরার পায়ে উস্তা দিয়ে ফেলে দিল। হাউচ! কানা নাকি, দেখে চলতে পারো না? হে ইউ, হাউ ডিয়ার ইউ! এই, হাত নামিয়ে। যেই হাত নাচিয়ে কথা বলছো সেই হাত ভেঙে গুড়িয়ে দিব। ভাবি আর আশা রাইসের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। তারা এই কোন রূপ দেখছে রাইসার? তোমাকে আমি দেখে নেব। বলেই সামিরা চলে যেতে লাগলো। রাইসা সামিরাকে মধ্য আঙ্গুল দেখিয়ে ইন্টারন্যাশনাল কিছু গালি দিল। সামিরা রাগে গদগদ করতে করতে ওর মার কাছে বিচার দিতে গেল। ভাবি, তুমি তো অনেক জোস। আগে তো জানতাম না তোমার মধ্যে এত লুকায়িত ট্যালেন্ট আছে। কিছু জানা লাগবে না, এখন বাসা চলো। রাতে রাফসান অফিস থেকে ফিরে শাওয়ার নিয়ে বের হয়ে দেখে রাইসা ফোনে কি যেন করছে। তখন রাফসানের মাথায় একটা শয়তানি বুদ্ধি চাপলো। রাফসানের পরনে শুধু একটা তোয়ালে পেঁচানো ছিল। কি করছো বউ? পাবজি খেলি। খাইছে আমারে। আজ পর্যন্ত শুনি নাই কোনো মেয়ে এইভাবে ছেলেদের মতো পাবজি খেলছে। পরক্ষণে রাফসান ভাবলো, দেখি আমার আগে লজ্জাপতি বউয়ের কোন নামগন্ধ এখনো আছে নাকি। রাফসান তার তোয়ালেটা ইচ্ছে করে খুলে ফ্লোরে ফেলে দিল। ওহ নো শিট! ইচ্ছে করেই জোরে আওয়াজটা করলাম যাতে রাইসা আমার দিকে তাকায়। রাইসা তাকিয়ে দেখে রাফসানের এই অবস্থা। ভিতর থেকে অবাক হলো, রাফসান যাতে বুঝতে না পারে তাই কোনো রিয়াকশন দিল না। রাইসা ফোর্ট থেকে তোয়ালাটা নিয়ে রাফসানের অনেক কাছে গিয়ে, এভাবে আমার ভবিষ্যৎ সম্পদ খুলে রেখো না বেবি। রাফসানকে তোয়ালে পরিয়ে দিতে দিতে কথাটা বলল। রাফসান কখনো ভাবেনি রাইসা এভাবে উত্তরটা দিবে। কি হলো, এমন হাঁ করে তাকিয়ে আছো কেন? তাড়াতাড়ি রেডি হয়ে নিচে খেতে আসো, মা ডাকছে। বলেই রাইসা রুম থেকে বেরিয়ে গেল। রাফসান ভাবছে তার বউয়ের মধ্যে লজ্জাবোধটা আর নেই। রাফসান ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে পাশের বাসার আন্টি তার মেয়ে সামিরাকে নিয়ে রাইসার দিকে হাত দেখিয়ে কি যেন বলছে। রাফসান সামনে যেতেই, এই যে রাফসান বাবা আসছো, তাহলে দেখো তোমার বউয়ের কাণ্ড। রাইসার পাশে ভাবি আর আশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তোমার বউ আমার মেয়ের লাঠি দিয়ে ফেলে দিছে। সামিরা রাফসানকে দেখে আহ্লাদি সুরে, দেখো রাফসান, দেখো তোমার বউ আমাকে লাথি মেরে ফেলিয়ে কি করেছে। কি গায়ে পড়ে মেয়ে রে বাবা! গায়ে এভাবে টাচি হয়ে কথা বলতে হয়? ভালোই হয়েছে লাথি দিচ্ছে, উষ্টা দিয়ে ফেলে দেওয়া উচিত ছিল। রাইসা সামিরার মা কি ঠিক বলছে? জি না মা, সত্যি বলছি, এমনটা কিছুই হয়নি। আমি ভাবি আশা ছাদে ছিলাম, হঠাৎ সামিরা আসে আর আমাদের পাশাপাশি ছাদে একটা ছেলে আসে। তারপর আর কি বলবো, বলতে খুব লজ্জা লাগছে, তবুও বলে ফেলি। সামিরা ওই ছেলেকে একটা চিঠি ছুঁড়ে মারতে গিয়ে ধাপাস করে পড়ে যায়। ডাহা মিশা কথা। তারপর যখন আমরা সবাই হেসে দিই, তখন ও উল্টো রেগে গিয়ে আমাকে ধাক্কা দেয়। ইনোসেন্ট চেহারা নিয়ে কাঁদোকান্ত শুনে বললাম, আমি তবুও কিছু বলিনি। কিন্তু এখন সামিরা উল্টো আমাদের উপরেই দোষ দিচ্ছে। আশাকে একটা চিমটি কেটে, কিরে আশা বল। হ্যাঁ। রাইসা আশার কানের কাছে গিয়ে এভাবে ভেবাচাকার মতো হ্যাঁ না বলে সুন্দরভাবে আমার সাথে তাল মিলা। হ্যাঁ হ্যাঁ, ভাবি ঠিক বলছে। রাইসা ভাবির দিকে চোখ মারে। হ্যাঁ, রাইসা যা বলছিস সব ঠিক। ছি ছি ছামিরা, আমরা তোমার দোষ ঢাকতে গেলাম, কিন্তু তুমি নিজেই। ছি, সব মিথ্যা। হাউ ডিয়ার ইউ! আমি তোমাকে যে রাইসার দিকে এগোতে যাবে। সামিরা থামো।
ভাবিজান আপনার মেয়েকে বাসায় নিয়ে যান। কোনো ভদ্রলোকের মেয়ে এত রাতে অন্য বাড়িতে সিক্রেট করতে আসে না। আমার বৌমার ওপর আমার পুরো আস্থা আছে। যাচ্ছি কিন্তু বলার আগেই আন্টি, ওই ছেলেটার থেকে সামিরাকে দূরে রাখবেন। যাই হোক, পাড়া প্রতিবেশী তো, তাই একটু চিন্তা হয়। সামিরার মা সামিরাকে নিয়ে চলে গেল। আমার কেমন জানি সন্দেহ লাগছে, ব্যাপারটা ঘটকাজনক। রাতে খাবার শেষে রাফসান রুমে ঢুকে থাকে রাইসা গুনগুন করে গান গাচ্ছে, কারিনা ঝাম্মাকা চালো। ওকে দেখে ইচ্ছা করেই গানটা গাইছি, ওর সাথে একটু মজা নেওয়া যাক। হায় আল্লাহ, আমার বউ গান গাচ্ছে, তাও আবার কারিনা জামাচ্ছালো। রাইসা, আসল ঘটনাটা কি? কিসের আসল ঘটনা? জেনেও না জানার ভান করছে। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। একটু আগে নিচে যা ঘটলো। কি ঘটলো? রাফসান রাইসাকে কিছু বলতে যাবে, তার আগে রাইসা রাফসানের কাছে এসে রাফসানের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। কি হয়েছে বাপ, এমন ভালো সময় কেন আসলি? তোমরা কি আবার তুমো খেলছিলে? হ বাপ, কিন্তু তুমি এসে খেলাটা নষ্ট করে দিলে। আমিও খেলবো তোমাদের সাথে। না না বাবা, তুই বড় হয়ে তোর বউয়ের সাথে তুমু খেলিস, এখন আমাকে খেলতে দে। চাচি আম্মু বলো না চাচুকেও আমি খেলবো। ওকে বাবা, তুমিও খেলো। এমন সময় ভাবি রুমে প্রবেশ করলো। কি ব্যাপার, এদিকে কিসের খেলার কথা হচ্ছে? আম্মু চাচু আর চাচি আম্মু বলার আগেই রাইসা কাফির মুখে হাত দেয়। কিছু না ভাবি, কাফি এমনি লুকোচুরি খেলার কথা বলছে। ভাবি আর কাফিকে দেখে আশাও রুমে হন হন করে ঢুকে গেল। এই, তোমরা কি খেলবা? আমিও খেলবো। হ্যাঁ আয়, সবাই আয়, 14 গোষ্ঠী মিলা আয়। যাদেরকে আসল খেলার কথা তাদেরকেই ভালো করে খেলতে দিচ্ছে না। রাইসা রাফসানের পায়ে সজোরে পা দিয়ে বাড়ি মারে। ওরে আল্লাহ রে! কি হলো রাইসা, ওকে মারলে কেন? কিছু না ভাবি, রাফসানের পায়ের নিচে দিয়ে একটা তেলাপোকা ছিল, তাই আর কি তেলাপোকাকে মারতে গিয়ে রাফসানের পায়ে লেগে যায়, তাই না রাফসান? হ ডাহা মিথ্যা কথা। আল্লাহ গো, মিথ্যা কথা বলতে একটু মুখে আটকায়ও না, দাঁড়ায়ও না, রাতে দেখাবো মজা। যাই হোক, যার জন্য এসেছিলাম, আজকে কাফিদের স্কুলে অনুষ্ঠান আছে। রাইসা আর আশা কাফির সাথে যাবে, তাই অফিসে যাওয়ার সময় ওদের একটু ড্রপ করে দিবি। ওকে। রাফসান নাস্তা করে গাড়িতে বসে। হায় আল্লাহ, এই সাজুগুজু পার্টিরে আজকে কত সময় লাগে কে জানে। ভাবতে ভাবতে দেখে রাইসা গাড়িতে উঠে রাফসানের পাশে বসে সিট বেল্ট বাঁধছে। আল্লাহ গো! কি হলো? জানো আজকে তুমি এত তাড়াতাড়ি রেডি হলা কেমনে? কি? বিয়ের পর কোথাও গেলে প্রায় 1 ঘন্টার উপরে সস্তা, আর এখন? আগের রাইসা আর এখনকার রাইসার মধ্যে অনেক পার্থক্য, তাই মাথা ঘামিও না। আমার সাজগোজা বেশি পছন্দ না। কেউ আমারে মধু দে, খাইয়া মইরা যাই। কি? রাইসা বেশি সাজুগুজু করেনি, পুরা সিম্পল ভাবে আসছে, তাতে কি? আমার বউ তো একটা কিউটের ডিব্বা, সাত ছাড়াও রাইসাকে অনেক সুন্দর লাগে। মনটা চাচ্ছে এখনই রাইসা ঠোঁটে কিস করে দেই। স্বপ্নেও এখন এইসব চিন্তা করো না, যা ভাবছো তা করলে এখন তোমার গালের 32টা দাঁত একটাও থাকবে না। এই, তুই জানলা কিভাবে আমি কি ভাবছি? যেভাবে তুমি জানো। দাঁড়াও না, আজকে সকালের শোধ আমি নিব। তখন দেখা যাবে। আশা আর কাফি গাড়িতে ঢুকলো। এত সময় লাগে আসতে? শোন ভাইয়া, মেয়েদের সাজতে একটু দেরি হয়। রাইসার দিকে তাকিয়ে, এই কি ভাবি, তুমি সাজো নাই? না রে, আমার এগুলো ভালো লাগে না। তবুও তোমাকে কত কিউট লাগছে। ভালোই হয়েছে, আমার বউ মেকআপ করে মেয়েদের মতো হয় নাই। আল্লাহ বাঁচাইছো। হে আল্লাহ, তোমার অনেক অনেক শুক্রিয়া। হঠাৎ রাস্তায় অনেক বড় জ্যাম লাগে। জ্যামের মধ্যে রাফসানদের গাড়ির সামনে হুন্ডাতে বসে কয়েকটা ছেলে আশাকে টিচ করছে। রাফসান কিছু বলার আগে তাদের গাড়ি অনেক সামনে চলে যায়। রাফসান গাড়ি থেকে বের হয়ে ওদের ধরতে যাবে। থাক ভাইয়া, এদের কিছু বলিস না, ওরা হলো রাস্তার কুকুর। কুকুর ঘেউ ঘেউ করলে কুকুরের মতো ঘেউ ঘেউ করতে নাই। ঠিক বলেছিস। আশাকে টিচ করাতে অনেক রাগ উঠছে। কে জানে কখন ছুটবে এই জ্যাম। মেজাজটাই গরম হয়ে গেল। এটা হলো বাংলা জ্যাম, এত সহজে ছুটবে না। ভাবি, তোমার শব্দগুলো তো জোস। রাইসা আশার দিকে তাকিয়ে ছোট্ট একটা হাসি দিয়ে গাড়ি থেকে নেমে গেল। কোথায় যাচ্ছ? 5 মিনিটে আসছি। কিন্তু কোথা? বলার আগে রাইসা রাফসানের দিকে একটা রাগী লুক দেয়। রাফসান রাইসার লুক দেখে আর একটা কথা বলারও সুযোগ পায় না। রাফসানের খুব টেনশন হচ্ছে। এইভাবে না বলে রাইসা কোথায় গেল, কেন গেল? আর কিছু বলতে গেলে উল্টো রাগ দেখায়। মেয়েটা কখন
হুট করে কি করে বসে আল্লাহই জানে। না, এভাবে চলতে দেওয়া যাবে না। রাইসা তার কথা মতো 5 মিনিটের মধ্যে আবার গাড়িতে ফিরে আসে। কোথায় গিয়েছিলে? রাস্তার জ্যাম আর রাস্তার কিছু কুকুরকে পরিষ্কার করতে। মানে কুকুর ঘেউ ঘেউ করলে কুকুরের মতো ঘেউ ঘেউ করতে নেই, লাঠি নিয়ে কুকুরকে হাবডা মারতে হয়। কি বলছো এসব? রাইসার কথাটা ধামাচাপা দিতে, এই দেখো এখনই জ্যামটা ছুটে যাবে। রাইসা কথাটা বলার সাথে সাথে জ্যাম ক্লিয়ার হয়ে গেল। এত তাড়াতাড়ি জ্যাম ক্লিয়ার হলো? আমি ভেবেছিলাম আজকে আধা ঘন্টার উপরে এদিকে বসে কাটাতে হবে। আমিও ভেবেছিলাম। রাফসান কিছু দূর সামনে যেতে দেখে যে ছেলেগুলো আশাকে টিস করছিল, কে জানি তাদেরকে মেরে অবস্থা কাহিল করে দিয়েছে। কারো মাথা দিয়ে রক্ত পড়ছে, কারো বা হাত পা ভেঙে দিয়েছে। ইস, এগুলোর এই অবস্থা কে করেছে? যে করেছে একদম ঠিক করেছে। ওই ছেলেগুলো বাহির থেকে রাইসার দিকে নজর যেতেই জুতো রেখে এক দৌড়, এমনভাবে পালাচ্ছে যেন মনে হচ্ছে যার নিয়ে বাসটাই চলে। রাফসান জিনিসটা লক্ষ্য করে। রাইসার উপরে কেন জানি একটু একটু সন্দেহ হচ্ছে। সাথী যে কথাগুলো বলেছিল সেগুলো যদি সত্যি হয়, তাহলে রাইসাই কি এই কাজগুলো করেছে? রাফসান জিনিসটা লক্ষ্য করে। রাইসার উপরে কেন জানি একটু একটু সন্দেহ হচ্ছে। সাথী যে কথাগুলো বলেছিল সেগুলো যদি সত্যি হয়, তাহলে রাইসাই কি এই কাজগুলো করেছে? রাফসান কথাগুলো ভাবতেই সব যেন কেমন মিলিয়ে যাচ্ছে। না, রাইসার সাথে আজকে কথা বলতে হবে। রাফসান ওদের কাফির স্কুলে পৌঁছে অফিসে চলে গেল। রাতে রাফসান বাসায় ফিরে রাইসাকে কিছু জিজ্ঞেস করেনি। খাওয়া দাওয়া শেষ করে রাফসান রুমে রাইসার জন্য অপেক্ষা করছে। রাইসা রুমে ঢুকতেই, বকাটে ছেলেগুলোকে কে মেরেছিল রাইসা? কোনো ভূমিকা ছাড়াই সরাসরি কথাগুলো রাইসাকে জিজ্ঞাসা করলাম। রাফসানকে দেখে মনে হলো ও অনেক সিরিয়াস মুডে আছে। রাফসানকে কিছুই জানতে দেওয়া যাবে না যে ওই ছেলেগুলোকে আমিই মেরেছি। কি হলো রাইসা, কিছু বলছো না কেন? তুমি এসব কি বলছো রাফসান? ভুল কিছু বলিনি। ওই বকাটেগুলোকে কে মেরেছিল? আমি কিভাবে বলবো? রাফসান রাগী দৃষ্টিতে রাইসার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে রাফসান কিছু একটা আন্দাজ করতে পেরেছে। রাইসা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রাফসানের হাত ধরে। চলো না ছাদে যাই। রাইসা কখনোই এভাবে রোমান্টিক হয়ে ছাদে যাওয়ার কথা বলেনি। আমি যখনই ওকে ছাদে যাওয়ার কথা বলতাম ও যেতে চাইতো না। আজ প্রথম রাইসা নিজে থেকে এত রাতে ছাদে যাওয়ার কথা বলছে। সুযোগটা মিস করা যায় না। কত শখ ছিল বিয়ের পর বউয়ের সাথে মাঝরাতে ছাদে যে রোমান্স করব। আজ মনে হয় সেই আশাটা পূরণ হবে। কি হলো, কি ভাবছো? এতক্ষণ লাগে বলতে? আচ্ছা থাক, যাওয়া লাগবে না, আমি ঘুমোতে লাগলাম। এই না না, চলো ছাদে যাব। না, এখন আর ছাদে যাওয়ার মুড নেই, একটু মজা নেই। প্লিজ বাবু, মানা করো না, চলো না ছাদে যাই। না, আমি যাব না, আমার খুব ঘুম পেয়েছে। আরে চলো তো। যাব না। যাবা না তাই না? হ্যাঁ, যাব না। তুমি যাবে, সাথে তোমার জামাইও যাবে বলেই রাইসাকে কোলে তুলে নিল। আরে আরে, কি করছো? কেউ দেখে ফেলবে তো। এত রাতে সবাই ঘুমিয়ে গেছে, কেউ দেখবে না। রাফসান রাইসাকে কোলে করে ছাদে নিয়ে যায়। এবার তো নামাও। রাইসাকে নামিয়ে দিলাম। চাঁদের আলোয় রাইসা আমার কাঁধে মাথা রাখলো। উফ, ফিলিংটা যা লাগছিল না বলে বোঝানো যাবে না। আর আমি রাইসাকে নিয়ে কি না কি ভাবছিলাম। রাইসা যে ভীতু, ও করতে যাবে ফাইট, তাও আবার বকাটে ছেলেদের সাথে। ওই কি ভাবছো? ভাবছি অনেক ক্ষুধা লাগছে। একটু আগেই না খেলে? কিন্তু এখন আবার ক্ষুধা লাগছে, মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করছে। কি? এখন আবার মিষ্টি খেতে মন চাচ্ছে কেন? আচ্ছা তুমি দাঁড়াও, আমি কিচেন থেকে মিষ্টি নিয়ে আসছি। ওই কই যাও? মিষ্টি নিয়ে আসতে। মিষ্টি তো তোমার কাছেই আছে। বলেই রাফসান রাইসাকে এক টানে নিজের বুকের মধ্যে মিশিয়ে রাইসার ঠোঁটের সাথে রাফসানের ঠোঁট মিশিয়ে দেয়। রাইসা নিজেকে ছাড়িয়ে নেওয়ার বিন্দু মাত্র চেষ্টা করছে না। এভাবে অনেকক্ষণ রাফসান রাইসের ঠোঁটের স্বাদ নিতে থাকে। কিছুক্ষণ পর রাইসা রাফসানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রাইসা রাফসান দুজনে অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর হাঁপাচ্ছে। এটা কিন্তু ঠিক না। রাইসাকে আবার কাছে টেনে রাইসার ঘাড়ে নাক ঘষতে থাকে। কি ঠিক না? রাইসা রাফসানের প্রতিটি ছোঁয়ায় কেঁপে কেঁপে উঠছে। জানি না কেন রাফসান কাছে আসলেই বরফের মতো জমে যায়।
মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না রাইসার। রাফসান স্টপ প্লিজ, এটা ছাদ। রাফসান রাইসাকে কোলে তুলে নিয়ে নিজের রুমের দিকে যাচ্ছে। এমন সময় পিছন থেকে ভাবি বলে উঠল, কি দেবর মশাই, বউকে কোলে করে কোথায় নিয়ে গিয়েছিলে? ছাদে বউয়ের সাথে রোমান্স করতে গেছিলাম। ও তাই নাকি? ইস, আমারই কপাল পোড়া। তোমার মতো যদি আমার জামাইটাও একটু রোমান্টিক হতো। রাইসা রাফসানের কোল থেকে নামার চেষ্টা করছে, কিন্তু রাফসান রাইসাকে আরো শক্ত করে আঁকড়িয়ে ধরে। ধুর ভাবি, ডিস্টার্ব করো না তো, আমি গেলাম আমার বউয়ের সাথে রোমান্স করতে, তুমিও যাও বলেই রাফসান রুমে ঢুকে গেল। রাফসানের ভাবি রাফসানের রাইসাকে রোমান্টিক সিনে দেখে রাফসানের ভাইয়ের কাছে গিয়ে বলতে লাগলো, আমার কপালটাই পোড়া। আবার কি হলো? কি আর হবে, আমার জামাই তো আমাকে একটুও ভালোবাসে না। রাফসান ওর বউকে কোলে করে ছাদে নিয়ে গেছিল রোম্যান্স করতে, আর আমার জামাই হয়েছে একটা গন্ডার, কোনো রোমান্টিকতাই নাই। কি বললা? দাঁড়াও, তোমাকে এখনই কোলে করে নিয়ে দেখাচ্ছি। রাফসানের ভাই কোলে নিতেই দুজনেই ধপাস করে ফ্লোরে পড়ে যায়। আল্লাহ গো, আমি শেষ। কি মোটা মা গো মা! তাই বারবার বলি সবসময় কম করে খাবা, সারাদিন খাইতে থাকো, তাই এই অবস্থা আজকে। কি আমি মোটা? নিজের চেয়ে ভুঁড়ির জন্য কোলে নিতে পারছো না সেটা বলতে পারো না? রুমে ঢুকতেই রাইসা রাফসানের কোল থেকে নেমে গেল। ভাবির সামনে এটা কি করলা? কি করলাম? নিজের বউকে আদর করতে কারো পারমিশন লাগে নাকি? রাইসা রাগে কটমট করতে করতে যেই যেতে লাগলো, রাফসান রাইসাকে টান দিয়ে খাটে শুয়ে দিল। কতদিন তোমায় ছুঁই না, কতদিন তোমার আদর পাই নাই, সে খেয়াল কি আছে তোমার? তুমি পাশে থাকলে মাথায় এক ধরনের নেশা উঠে যায়। রাফসান রাইসার ঘাড়ে গলায় অজস্র চুমু খাচ্ছে। রাইসার নিঃশ্বাস ভারী হতে থাকে। রাইসা নিজেকে রাফসানের কাছ থেকে সরাতে পারছে না। রাফসান রাইসার ঠোঁট দুটোকে নিজের ঠোঁটের সাথে মিশিয়ে দেয়। আরে দাঁড়ান দাঁড়ান, বাকিটা আর পড়া লাগবে না, বাকিটা ইতিহাস পাতিহাস রাজহাঁস। সকালে সকালে রাফসান নাস্তার টেবিলে বসে নাস্তা করছে। রাফসান, কাল থেকে তোদের অফিস নাকি বন্ধ? হ্যাঁ মা। তাহলে একটা কাজ কর, বন্ধের ছুটিতে রাইসাকে নিয়ে তোর শ্বশুর বাড়ি থেকে ঘুরে আয়। ঠিক আছে, তাহলে তাদের বাসায় একটা কল করে জানিয়ে দেওয়া উচিত। হ্যাঁ ঠিকই বলেছিস, আমি এখনই কল করছি। মা কল করে আমার আর রাইসার যাওয়ার ব্যাপারটা জানাতেই, না বিআইন, এদিকে রাইসাকে পাঠানোর দরকার নাই। মানে আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেন। আল্লাহ গো, তুফান আবার আসছে। এই কয়দিন তো শান্তিতে ছিলাম। আচ্ছা বেআইন, তাহলে আজ রাখি, খোদা হাফেজ। খোদা হাফেজ। যাই, রাইসাকে খবরটা দিয়ে আসি, রাইসা শুনলে খুশি হবে। যে দেখি রাইসা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টিপছে। আমি পিছন থেকে রাইসাকে জড়িয়ে ধরলাম। কি করছো জান? দেখো না, তিন পাতি খেলি। কি? ছাড়ো তো। থাক, এখন আর তিন পাতি খেলা লাগবো না। তাহলে কি করব? আমার সাথে খেলবা। কি? হাজব্যান্ড ওয়াইফ যেটা খেললে নতুন প্লেয়ার আসে, ওই গেমটা। ও আচ্ছা, তাহলে আপনার ওই গেম খেলতে ইচ্ছে করছে? দাঁড়াও, খেলাচ্ছি তোমাকে গেম। বলেই রাফসানের পায়ে অনেক জোরে বাড়ি মারলো। ও মাগো, ও আল্লাহ গো, আমি শেষ। আরো খেলবা ওই গেম? এটা কিন্তু ঠিক না, আমি তোমার স্বামী রাইসা, তোমার সাথে গেম খেলার অধিকার আছে আমার। তাছাড়া এমনিও কয়দিন পর কাফির সাথে খেলার মতো একটা ছোট ভাই বা বোন চাই। তাই বলি কি, নতুন প্লেয়ারকে একটু তাড়াতাড়ি ইনভাইট দিলে হয় না? না, হয় না। বলেই রাইসা যেই রুম থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর কি করার, আমি পাশের বাড়ির আন্টির মেয়ে সামিরার কাছেই যাই। রাইসা থেমে গিয়ে হুট করে রাফসানের পায়ের উপর ভর করে রাফসানের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। প্রায় অনেকক্ষণ পর যখন শ্বাস আটকে আসছে, তখন রাইসা রাফসানকে ছেড়ে দিল। রাইসা রাফসানের শার্টের কলার ধরে রাইসার কাছে নিয়ে গেল। আর কোনোদিন ওই তেঁতুল গাছের পেতনির কথা তোমার মুখে শুনেছি তো তো সেদিনই মেরে ফেলবো। বলেই রাইসার রুম থেকে বের হয়ে গেল। আমি জানতাম। আর যাই হোক, সামিরা টোটকা রাইসার ক্ষেত্রে কাজে লাগবে। নিজের স্বামীর মুখে অন্য মেয়ের নাম শোনা আর ঘূর্ণিঝড়ে 6 নম্বর বিপদ সংকেতের সময় পরমাণু বিস্ফোরণ হওয়া একই কথা। বিকেলে বউকে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। রাইসা আমার উপর হালকা রেগে আছে। গাড়ি ড্রাইভ করতে করতে রাইসার হাতের উপর হাত রাখার সাথে সাথে রাইসা হাতটা সরিয়ে নিল। কি হলো বউ, এখনো রেগে আছো?
রাইসা কোনো কথা বলছে না। রাইসাদের এলাকার সামনে এসেই পড়েছি। আর একটু সামনে গেলেই শ্বশুর বাড়ি। তখনই হঠাৎ দেখলাম কতগুলো ছেলে একটা মেয়েকে বিরক্ত করছে। রাইসা, তুমি একটু গাড়িতে বসো, এই জানোয়ারগুলোকে একটু শিক্ষা দিয়ে আসছি। রাফসান গাড়ি থেকে বের হতেই ছেলেগুলো এক দৌড়ে ওই জায়গা থেকে উধাও। আরে কি হলো ব্যাপারটা? আমি তো কিছু করলামও না। কিছু করার আগেই ভয় পেয়ে আগেই দৌড়। আমার পাওয়ার তো ভালোই। পিছনে তাকিয়ে দেখি রাইসা দাঁড়িয়ে আছে। দেখলা আমার পাওয়ার কত? কিছু করার আগেই ভয় পেয়ে কিভাবে পালালো ছেলেগুলো। ওয়াও রাফসান, তোমার আসলেই তো অনেক পাওয়ার। আগে জানতাম না তো আমার হাজবেন্ডের এত পাওয়ার। বলদটাকে একটু পাম দিয়ে। বুঝতে হয় এই রাফসান কি জিনিস। ওরা বুদ্ধিমান আগে থেকেই বুঝে গেছে যে ওদের সামনে কে এসে দাঁড়িয়ে আছে। এবার চলেন। রাইসা বাসার কলিং বেল বাজাতেই সাথী দরজা খুলে দিল। ও মা গো! কি হয়েছে? এমনি চিল্লাইতেছিস কেন? কানা কোনানকার, দরজা খুলতে এত সময় লাগে? মুটকি, সারাদিন তো খালি গিলস, আজ তোর খাওয়া বন্ধ। আরে কি করছো? ওকে এভাবে বকছো কেন? রাইসা হন হন করে ওর রুমে ঢুকে গেল। দুলা ভাই, তোমরা আসছো কেন? এত ভয় পাচ্ছ কেন? কয়েকদিনের জন্য অফিস বন্ধ, তাই রাইসাকে বাপের বাড়ি ঘোরাতে নিয়ে আসলাম। ও আচ্ছা, যাও দুলা ভাই, ফ্রেশ হয়ে নাও। আল্লাহ গো, অফিস বন্ধ তো অন্য জায়গায় নিজের বউকে বেড়াতে নিয়ে যেতে পারেন না? অবশেষে এই বিপদকে আবার এই দিকেই নিয়ে আসতে হলো। খাওয়া দাওয়া শেষে দেখি রাইসা উল্টো হয়ে শুয়ে আছে। আমিও গিয়ে রাইসাকে জড়িয়ে ধরলাম। বউর সাথে একটু রোমান্স করা যাক। রাফসান, কি করছো? ছাড়ো। না, ছাড়বো না। রাফসান, আমার মুড ভালো না, ছাড়ো। বাপের বাড়ি আসলে মেয়েদের নাকি মুড ভালো থাকে, আর তোমার মুড অফ কেন? এমনি। কাছে আসো, মুড ভালো করে দিচ্ছি। উফ রাফসান, ছাড়ো তো। রাইসা ঠোঁটের সাথে ঠোঁট মিলাতে যাব, এমন সময় রাইসার ফোনে ফোন আসে। রাইসা ফোনটা রিসিভ করে, কি? আমি এক্ষুনি আসছি। কি হলো? কোথায় যাচ্ছ? আমি আসছি বলেই রাইসা রুম থেকে বের হয়ে গেল। আমিও ওর পিছু পিছু ছুটলাম। আমাদেরকে এভাবে যেতে দেখে রাইসার আম্মু আব্বু আর বোনও রাইসার পিছু পিছু গেল। রাইসা একটা বস্তির সামনে এসে দাঁড়ায়। বস্তির সামনে অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। মনে হয় সবাই সার্কাস দেখতে এসেছে। বাংলাদেশের পাবলিকরা পারেও বটে, কিছু অস্বাভাবিক ঘটনা দেখলেই সবাই সার্কাসের মতো ভিড় করে দাঁড়িয়ে থেকে মজা নেয়। দেখে মনে হচ্ছে হয়তো খারাপ কিছু ঘটেছে এদিকে। আমার পাশে দাঁড়িয়ে থাকা লোকটি বলে উঠল, হায় রে, অবশেষে মাইয়াটার কপালে এই লেখা ছিল। রাইসা ভিড় সরিয়ে সামনে এগিয়ে যেতেই মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আমিও রাইসার সাথে ভিড় সরিয়ে গিয়ে দেখি সেই সকালের মেয়েটা গলায় ফাঁসি দিয়েছে। মেয়েটার মা রাইসাকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, আর যে আমার মেয়েরে ওই কুত্তাগুলো ধর্ষণ করছে, ওর শরীরে খাবলাইয়া খাইছে। আমার মেয়ে সহ্য করতে না পাইরা মইরে গেছে, চইলে গেছে আমাগো ছাইরা। তুই কিছু একটা কর মা, আমি ওই কুত্তাগো বিচার চাই। রাইসা চুপ করে দাঁড়িয়ে আছে। মা, রাইসা আপুকে এদিক থেকে তাড়াতাড়ি নিয়ে চলো, না হলে দুলা ভাইয়ের সামনে কোনো একটা কাণ্ড করে বসবে। হ্যাঁ, ঠিক বলেছিস। রাইসার আম্মু আমাকে ইশারা দিয়ে রাইসাকে নিয়ে যেতে বলল। আমি রাইসার হাত ধরে নিয়ে যাচ্ছি। ওদিক থেকে কিছু দূর নিয়ে আসতেই হঠাৎ কয়েকটা ছেলে মেয়ে এসে রাইসার দিকে তাকিয়ে বলল, আপু, রাশিদের পোলাপাইন এই কাজ করছে, আর ওরা এই এলাকার মধ্যে নাই, পালাইছে। আজব তো, কে তোমরা? আর এগুলো তোমরা রাইসাকে বলছো কেন? জুনাইদ কিছু বলার আগেই রাইসা হাতের ইশারায় জুনাইদকে থামিয়ে দিল। রাফসান, বাসায় যাও। কি বলছো তুমি? এত রাতে তোমাকে এদিকে একা রেখে আমি কেন যাব? বাসায় যাও। রাইসা, তুমি কি বলছো এসব? বাসায় যাও। আমি রাইসার ধমক শুনে থ হয়ে দাঁড়িয়ে আছি। রাইসাকে কখনো এভাবে দেখিনি। রাইসার চোখ লাল টকটকে হয়ে গেছে। রাইসাকে দেখে ভয়ঙ্কর বাঘের মতো মনে হচ্ছে। জুনায়েদ, রাফি, তোরাও বাসায় যা। ওই ছেলেগুলো রাইসার ভয়ঙ্কর চেহারা দেখে রাইসার মুখের উপর কিছু বলার সাহস পাচ্ছে না। রাইসা ওদিক থেকে কোথায় যেন যাচ্ছে। আমি রাইসাকে থামানোর জন্য যাচ্ছি, তখনই সাথী আমাকে পিছন থেকে থামিয়ে দিয়ে, দুলা ভাই চলেন এদিক থেকে, আপু অনেক রেগে আছে, ওর পিছু নিয়েন না। এসব কি বলছো সাথী? রাইসা এত রাতে একা কোথায় যাচ্ছে?
আমি ওকে একা ছাড়ি কিভাবে? বাবা সাথে ঠিক বলেছে, চলো বাসায় চলো। রাইসার সময় হলে ও ঠিকই বাসায় ফিরে আসবে। জি দুলাভাই, আপনি বাসায় চলে যান, আমরা আরজাপুর পিছু যাচ্ছি। এটা কি বলছো তোমরা? আমি রাইসাকে একা ফেলে কোথাও যাব না। জুনাইদ, আমার মনে হয় আপুর পিছু নেওয়াটা ঠিক হবে না। যেহেতু আপু নিজে মানা করে গেছে, তারপরে যদি আপুর কথা অমান্য করে তার পিছু যাই, তাহলে তুই জানিস আপু রাগ কেমন। হ্যাঁ ঠিক বলছিস। তোমরা কি বলছো আমাকে একটু স্পষ্ট করে বলবে? দয়া করে এটা বলতে পারবে রাইসা কোথায় গেছে? সরি দুলাভাই, এটা আমরা নিজেরাও জানি না, কিন্তু এটা বলতে পারবো রাইসা আপু আবার এখানেই ফিরে আসবে। চলো বাবা বাসায় চলো, রাইসা ওর সময় মতো বাসায় চলে আসবে। না মা, আপনারা বাসায় যান, আমি রাইসার জন্য এখানে অপেক্ষা করব। ওকে নিয়েই আমি বাসায় ফিরবো। রাইসার বাবা মা কিছুতেই যেতে চাইছিল না। অনেক কষ্টে তাদের বুঝিয়ে সাথে সাথে বাসায় পাঠিয়ে দিলাম, কিন্তু রাইসার জন্য খুব টেনশন হচ্ছে। এত রাতে একা মেয়েটা কোথায় গেল, কেন গেল? আর এই মেয়েটা মারা গেছে, এতে রাইসা কিভাবে এই মেয়ের খুনিদের বিচার করবে? আমি কিছুই বুঝতে পারছি না। সব কেমন যেন এলোমেলো লাগছে। না, এবার রাইসা আসলে রাইসার কাছ থেকে সবগুলো প্রশ্নের উত্তর জানবো। ফজরের আজান দিয়ে দিয়েছে। পুলিশ এখনো মেয়েটার লাশ নিয়ে তদন্ত আরম্ভ করেনি। বড় অদ্ভুত বিষয়টা। আমি জুনাইদ নামের ছেলেটার কাছে জিজ্ঞেস করলাম, আচ্ছা পুলিশ এখনো লাশের তদন্ত শুরু করেনি কেন? সকাল তো হয়ে গেল। এটা আরজাপুর এলাকা, আর যেহেতু নূরের মা আরজে আপুর কাছে তার মেয়ের মৃত্যুর বিচার চেয়েছে, এদিকে পুলিশ কিছু করতে পারবে না, কারণ এদিকে আরজাপুর কথায় পুলিশ ওঠানামা করে। বুঝতে বাকি রইল না, এদিকে আরজে বলে রাইসাকে মিন করা হচ্ছে। কিন্তু রাইসা, এগুলো কিভাবে সম্ভব? আমার দুই চোখে যা দেখছি আর যা শুনছি তা আমি বিশ্বাস করতে পারছি না। এখনো সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এদিকে কিছু একটা হবে, যাকে স্পষ্টভাবে বললে তুফান আসার আগের শান্তি বা স্তব্ধতা। সকাল প্রায় 8টা বাজে। দেখলাম একটা জিপ কারে করে কে যেন স্পিডে গাড়ি চালিয়ে আসছে। সবার নজর ওই গাড়ির দিকে। গাড়িটা আরেকটু সামনে আসতে দেখলাম রাইসা গাড়ি ড্রাইভ করে আসছে। এ কি, রাইসা কিভাবে গাড়ি চালাচ্ছে? রাইসার তো কখনো বলেনি যে ও গাড়ি চালাতে পারে। কিছুই মাথায় ঢুকছে না। রাইসা গাড়িটা পুরো বস্তির মাঠের মধ্যে দাঁড় করালো। রাইসা গাড়ি থেকে নেমে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি রাইসার কাছে যাওয়ার জন্য পা বাড়াতেই পিছন থেকে কেউ আমার হাতটা ধরে ফেললো। আরজাপুর কাছে যেন না দুলাভাই, আপু অনেক রেগে আছে। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন কি হচ্ছে বা হতে চলছে। আমিও ভেবে দেখলাম ছেলেটা খারাপ কিছু বলেনি। আজকে আমিও দেখব রাইসার রহস্যটা কি, কেন সবাই রাইসাকে আরজে বলে ডাকে, রাইসা কি কি করতে পারে বা করবে। কিছুক্ষণ পর দেখলাম অনেকগুলো গাড়ি এসে পুরো মাঠ ভরে গেছে। বখাটে গুন্ডা টাইপের ছেলেগুলো গাড়ি থেকে নামছে। তাদের মধ্যে থেকে একজন সামনে আসলো। বোঝা গেল ওদের দলের লিডার সে। পিছন থেকে রাফি বলে উঠল, ওই যে দেখ আইসে রাশেদ আর ওর কুত্তার দল, এবার খেলা হবে। জুনাইদ রেডি হ, খেলা কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হবে। বুঝতে বাকি রইল না গ্রুপের লিডারের নাম রাশেদ। আমি কিছু বলছি না, শুধু সাধারণ জনগণের মতো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি হচ্ছে। আরজে তুই কাজটা ভালো করলে না। রাইসা কোনো কথা বলছে না, ঠোঁটে হালকা হাসি। এক রাতের মধ্যে তুই আমার সবগুলো ফ্যাক্টরি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিছিস। পেছন থেকে জুনায়েদ বলে উঠল, ওগুলোকে ফ্যাক্টর বলিস কেন? ওগুলো তো তোর অবৈধ মদ গাঁজার কারখানা। কুত্তার বাচ্চা, তোর এত বড় কলিজা, তুই আমার বসের মুখের উপর কথা বলিস? বলেই যে জুনায়েদের শার্টের কলার ধরতে যাবে, 1 সেকেন্ডের মধ্যে ওই চামচার শরীর মাটিতে পড়ে গেল। মাথা দিয়ে প্রচুর রক্ত পড়ছে। আসলে এত তাড়াতাড়ি সবকিছু হলো যে কিছুই বুঝতে পারিনি। প্রথমে ভেবেছিলাম হয়তো জুনায়েদ মেরেছে, পরে দেখি জুনায়েদের পিছন থেকে রাইসা বের হচ্ছে। মনে হচ্ছে পুরো দৃশ্যটাই একটা তামিল মুভির সিন। সবকিছু যেন স্লো মোশনে চলছে। রাইসার হাতে একটা মোটা রড, যেটা দিয়ে একটু আগে রাউসা ওই বকাটের ছেলেটাকে মারলো, আর ওই রডটা দিয়ে হাঁটতে হাঁটতে মাঠের মধ্যে একটা বর্ডার টানলো। আমার একটা উসুল আছে, হয়তো মরো নয়তো মারো। আরজে তুই যা করছিস ভালো করছিস না। আমার ছেলেরা শুধুমাত্র একটা মেয়েকে ধর্ষণ করেছে, এমন আহামরি কিছু করেনি। এর জন্য আমরা ক্ষতিপূরণ দিতেও রাজি আছি। চল একটা গেম খেলি, যে যে এই বর্ডার ক্রস করতে পারবি সে বেঁচে যাবি, আর যে এই বর্ডার ক্রস করতে পারবি না সে মারা যাবি। আমি রাইসার কথাবার্তা চলাফেরার চালচলন দেখে অবাক হচ্ছি। রাইসার চোখ লাল টকটক করছে, ভয়ঙ্কর সিংহের মতো। চল একটা গেম খেলি, যে এই বর্ডার ক্রস করতে পারবি সে বেঁচে যাবি, আর যে এই বর্ডার ক্রস করতে পারবি না সে মারা যাবি।
আমি রাইসার কথাবার্তা চলাফেরার চালচলন দেখে অবাক হচ্ছি। রাইসার চোখটা লাল টকটক করছে, ভয়ঙ্কর সিংহের মতো। দেখ আরজে, বেশি বাড়াবাড়ি করিস না, যা হয়েছে সব ভুলে যা। মৃত নূরকে ফিরিয়ে দিতে পারবি? তাহলে সব ভুলে যাব। আমার ছেলেরা ওই বসির মেয়েরে ধর্ষণ করেছে, আর তুই আমার মদের ফ্যাক্টরি সব পুড়িয়ে দিছিস। হিসাব শোধবোধ। হিসাব এখনো বাকি আছে। বলেই রাইসার হাতের রডটা নিয়ে মারা শুরু করে দিল। রাইসার হাতে রুমাল পেঁচানো, প্রতিটা রডের বাড়ি যার গায়ে লেগেছে সে আধমরা হয়ে নিচে পড়ে আছে। আমি রাইসার দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছি। আমি নিজের চোখ দিয়ে যা দেখছি তা বিশ্বাস করতে পারছি না। রাইসার রডের বাড়ি ছেলেগুলোর যে যে জায়গায় লেগেছে সেই জায়গায় ক্ষত হয়ে রক্ত পড়ছে। রাশিদের অবস্থাও বেশি ভালো না, মাথা দিয়ে প্রচুর ব্লাড পড়ছে। অনেকে রাইসার টানা বর্ডারটা ক্রস করার চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। জুনাইদ, রাফি, রাইসার দলের আরো কয়েকজন ছেলে ওদের বের হতে দেয়নি। সব থেকে অবাক করা বিষয়, পুলিশ এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। রাইসার এমন রূপ দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। কিছুক্ষণ পর মারা শেষ হলে রাইসা পুলিশকে ইশারা দিয়ে ওদের নিয়ে যেতে বলে। পুলিশ রাইসার কথা মতো ওদের ধরে নিয়ে যায়। রিমান্ডের বাড়িও মনে হয় এর থেকে 3 গুণ ভালো। আপু, কিন্তু যেই তার কুত্তা নূরকে ধর্ষণ করেছে ওদের তো এখনো কোনো খোঁজ পাওয়া গেল না। রাশেদের সাথে ওরা ছিল না। ওদের পাইলে তুই কি করতি? ওদের পাইলে যেই অঙ্গ দিয়ে ওরা এইসব কাজ করেছে আগে ওই জায়গা ক্ষতবিক্ষত করতাম। এমন অবস্থা করতাম যাতে কুত্তারা ওর লাশের দিকে তাকাইতো না। শরীরের একটা কোনাও আস্ত রাখতাম না। নূরের মা, এখন নূরকে মাটি দেওয়ার ব্যবস্থা করো। বলেই রাইসা ওনাটা পেঁচিয়ে হিজাবের মতো করে পরে রাফসানের দিকে যায়। এর মধ্যে কিরণ দৌড়ে হাঁপাতে হাঁপাতে এসে বলে, যে জায়গায় নূরকে ধর্ষণ করা হয়েছিল সেই জায়গায় ওই 4 জনের লাশ ঝুলছে। ওদের লাশের অবস্থা দেখার মতো না, অনেক খারাপভাবে মারা হয়েছে। রাইসা রাফসানের কাছে গিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, বাসায় চলো। কেউ এত বড় কাজ করে এসে কিভাবে এত স্বাভাবিকভাবে কথা বলতে পারে আমার মাথায় ধরছে না। রাইসার আচরণ দেখে কেউ বলবে না এখানে এত কিছু ঘটিয়েছে। রাইসা সোজা গাড়িতে গিয়ে বসেছে। আমি বাসা যাইনি বলে রাতে সাথে গাড়ি পাঠিয়েছিল। আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। নিজের চোখ দিয়ে যা দেখলাম তা বিশ্বাস করতে পারছি না। কোনো মতে গাড়িতে উঠে ড্রাইভ করা শুরু করলাম। রাইসা আমার পাশে বসে আছে, দুপাশে নীরবতা, কেউ কোনো কথা বলছি না। কিছুক্ষণ পর রাইসা নীরবতা ভেঙে আমার কাঁধে মাথা রাখলো। আই লাভ ইউ রাফসান। রাইসার চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। কি করব কিছুই বুঝতে পারছি না, মাথা কাজ করছে না। রাইসা, কিছু জিজ্ঞেস করতে যাব এর আগে রাইসা বলা শুরু করলো, জানি আমাকে নিয়ে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তোমার মাথায়। সব প্রশ্নের উত্তর দিব, কিন্তু এখন না রাফসান, আমি অনেক ক্লান্ত। রাইসা আর কিছু বলছে না, আমার কাঁধে মাথা রেখে চোখটা বন্ধ করে আছে। আমিও রাইসাকে আর কিছু জিজ্ঞেস করলাম না। বাসায় আসার সাথে সাথে রাইসাকে ওর বাবা মা অনেক প্রশ্ন করলো, ও কোনো উত্তর দিল না। আমি রুমে শুয়ে আছি। সারা রাত রাইসার অপেক্ষায় জেগেছিলাম, তাই একটু রেস্ট নিচ্ছি। হঠাৎ রাইসা এসে আমার বুকের উপর মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আমি রাইসাকে ছাড়িয়ে নিয়ে ওপাশ হয়ে শুয়ে পড়ি। রাফসান, এখন কি তুমি আমাকে ছেড়ে দিবে? রাইসার প্রশ্নে অনেকটাই অবাক হয়। অবশ্য এখন আমার সাথে থাকবেই বা কেন? আমি জানতাম তুমি আমার সত্য জানার পর হয়তো আমাকে ছেড়ে দিবে, তাই এতদিন আমার সত্য লুকিয়ে গেছি। আমি 8-10টা সাধারণ মেয়ের মতো চলতে পারি না। সাধারণ মেয়েদের মতো শাড়ি পরা, ফুচকা খাওয়া, সাজগুজ করা, এগুলো আমার পছন্দ না। আমি অন্য মেয়েদের থেকে ভিন্ন। যখন নিজের চোখের সামনে কোনো অন্যায় হতে দেখি, শরীরের রক্ত গরম হয়ে ওঠে, মাথা ঠিক থাকে না। যতক্ষণ না মারপিট করে সেটা শেষ করতে পারি ততক্ষণ মনে শান্তি পাই না। ছোটবেলায় পুতুল খেলার থেকে ক্রিকেট খেলা ভালো লাগতো। মেয়েদের সাজগুজু থেকে মারপিট বেশি ভালো লাগতো। এলাকায় ছোট থেকে নাকি অনেক জাউরামি করতাম, মারপিট করতাম, তাই সবাই নাম দিয়েছিল রাস্তার জাউরা, শর্টকাট আরজে। আমার মধ্যে কখনো কারো জন্য ফিলিংস কাজ করেনি, এমনকি আমার বাবা মার জন্যও না। আমি এই পৃথিবীতে শুধু নিজেকে ভালোবাসতাম, কিন্তু এই পাথর হৃদয়ে কবে যে তুমি এলে বুঝতেই পারিনি। ভালো লাগতো তোমার ছোটোখাটো দুষ্টুমি, তোমার পাগলামিগুলো মনে পড়তেই মনে মনে হেসে দেই। আচ্ছা, তোমার কি মনে আছে যখন আমার মেমোরি লস ছিল বিয়ের আগে, তুমি আমার পিছু নিতে? একদিন তো আমার পিছু নিতে গিয়ে ড্রেনের মধ্যে পড়ে গেছিলে।
তোমাকে খুব ভালোবাসি। জানতাম হয়তো আমার সত্য জানার পর আমাকে ছেড়ে দিবে, তাই কখনো জানতে দেইনি। সত্যিই তো, এমন মেয়ের সাথে কেই বা থাকতে চাইবে যে গুন্ডামি পছন্দ করে? তুমি আমার থেকেও ভালো মেয়ে পাবে, যে তোমার জন্য অনেক সাজুগুজু করবে, যে তোমার ভালো জীবন সঙ্গী হবে। তুমি আমাকে ছেড়ে দিতে। বলার আগেই রাফসান রাইসাকে টান দিয়ে নিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে দেয়। বুকের সাথে মিশিয়ে নিয়ে রাইসা ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়। প্রায় অনেকক্ষণ পর্যন্ত রাফসান রাইসাকে কিস করে যাচ্ছে, ছাড়ার কোনো নাম বন্ধ নেই। রাইসের শ্বাস বন্ধ হয়ে আসছে। অবশেষে রাইসা রাফসানকে অনেক জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয়। রাফসান আর রাইসা দুজনেই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। রাফসান আবার রাইসার 2 হাত বিছানার সাথে চেপে ধরে রাইসার ঠোঁটে কিস করতে থাকে। কিছুক্ষণ পর রাফসান নিজে থেকে রাইসাকে ছেড়ে দেয়। আবার যদি ছেড়ে যাওয়ার কথা বলো তাহলে একদম মেরেই ফেলবো। রাফসান, আমি... চুপ, একদম চুপ। তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে ছেড়ে দিব? তোমার উপর রেগেছিলাম কারণ তুমি আমার কাছ থেকে সত্যিটা লুকিয়েছিলে। রাইসা মাথা নিচু করে আছে। রাফসান রাইসার গালে হাত দিয়ে, রেগেছিলাম এর জন্য কি নিজের এমন ডেঞ্জারাস বউকে ছেড়ে দিব? কয়জনের ভাগ্য এমন ডেঞ্জারাস বউ জুটে? আমি কত লাকি জানো? তোমার মতো এমন একটা মেয়ে পেয়েছি যে সাজুগুজুর জন্য সময় নষ্ট করে না, ফুচকা খায় না। ভালোই হয়েছে, আমার টাকা বেঁচে গেছে। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, আমার বউ সবার থেকে ভিন্ন। আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো এমন একটা বউ পেয়েছি। শুধু একটা কথা, কখনো আমার কাছ থেকে কিছু লুকাবে না, প্রমিস করো। অনেক ভালোবাসি তোমায়। প্রমিস, আর কখনো কিছু লুকাবো না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আচ্ছা ঠিক আছে, এখন সবকিছু গুছিয়ে নাও, আমরা আজকেই বাসায় চলে যাব। আজকেই? আজকে। কিন্তু এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। রাইসা আর কথা বাড়ালো না। রাফসানের কথা মতো যাওয়ার উদ্দেশ্যে রেডি হলো। রাফসান গাড়ি ড্রাইভ করছে, রাইসা ফোনে পাবজি খেলছে। কত সুন্দর একটা পরিবেশ, রোমান্স করার জন্য পারফেক্ট সময়। আর ইনি একজন আল্লাহর বান্দা, পাবজি খেলতে বসছে। ভাই ভাই, মরে গেলাম, জলদি হিল দেন, পিছনে এনিমি। রাইসা, তুমি ফোনটা রাখবা? আর একটু, এক্ষুনি চিকেন ডিনারটা নিয়ে নিব। রাফসান রাইসার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। কি করলে এটা? কি করলাম? তুমি আর এসব খেলবে না। কেন? আমি মানা করছি তাই। তো কি করব? আমার বেবিদের নাম কি রাখবা সেটা বলো। কি? আমার ফিউচার বেবিদের নাম কি রাখবা কিছু ভেবেছো? রাফসান, তুমি একটা পাগল। এখন একটু মিষ্টি দাও। কি মিষ্টি? দাঁড়াও, দিচ্ছি। বলেই রাফসানের পিঠে জোরে চিমটি কাটলাম। আরো লাগবে মিষ্টি? ওহো রাইসা, লাগছে তো, ছাড়ো। আরো বলবা? না না, আর বলবো না, ছাড়ো, ব্যথা লাগছে তো। রাইসা রাফসানকে ছেড়ে দেয়। আল্লাহ গো, আমার বউটা এত ডেঞ্জারাস কেন? একটু রোমান্স নাই? বাসায় গিয়ে রাইসা সবার সাথে কথা বলল। রাইসাকে দেখে মনেই হচ্ছে না যে এই মেয়ে এত কিছু করতে পারে বা করেছে। অনেকটা ইনোসেন্ট সেজে আছে। খাবার টেবিলে রাইসার দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিলাম, এমন সময় রাইসা পায়ে অনেক জোরে চিমটি কাটলো। ও আল্লাহ গো! কি হয়েছে রাফসান? রাফসান পা ধরে বুলাচ্ছে। কি হলো? হঠাৎ এমন চিৎকার করে উঠলে কেন রাফসান? কিছু না ভাবি, মশা মশা। ভাই তুই কি রে, সামান্য একটা মশার কারণে এত জোরে চিৎকার করা লাগে? এই মশাটা একটু বড়ই ছিল, সমস্যা নাই। এমন মশা কিভাবে হ্যান্ডেল করতে হয় তা আমার জানা আছে। রুমে ঢুকে দেখি রাইসা গান গাচ্ছে। এই, এটা তুমি কি করলা? কি করলাম? নিচে আমার পায়ে তোমার পা দিয়ে এত জোরে চিমটি কাটলা কেন? তখন অমন হা করে কি ভাবছিলে? যাই ভাবছিলাম তাই বলে এত জোরে চিমটি কাটবা? ব্যথা পাইছি না? আহারে, কই ব্যথা লাগছে দেখি। ব্যথা দিছো, এখন এটার মাসল দিতে হবে। কি? রাফসান রাইসাকে করে তুলে নিল। আরে আরে, কি করছো? ব্যথা দিছো, এখন ব্যথার জায়গায় মলম লাগিয়ে দাও। কি? রাইসা আর কিছু বলার সুযোগ পেল না। রাফসান রাইসার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। সকালে রাইসা গোসল করে এসে আয়নার চুল শুকাচ্ছে। রাফসান ঘুম থেকে উঠে দেখে রাইসা আয়নার সামনে বসে আছে। রাফসানের মাথায় শয়তানের বুদ্ধি চাপলো। সামিরা কি করছো? ও সামিরা। রাফসান ঘুমের মধ্যে সামিরার নাম নিচ্ছে কেন? ওর কলিজা কত বড়, দাঁড়া দেখাচ্ছি মজা। ভেবেছিলাম সেদিনের মতো সামিরার নাম নিলে রাইসা আজকে একটা বড়সড় কিস করবে, কিন্তু আমার ধারণাটা ভুল প্রমাণিত হলো। রাইসা আমার কাছে এসেই দিল এক লাথি, এমন এক লাথি দিল যে খাটের নিচে পড়ে গেলাম। ও মাগো, আমি শেষ। তুই সামিরার নাম নিলি কেন? আজকে তোর খবর আছে। আল্লাহ গো, হিতে বিপরীত হয়ে গেছে। না না বাবু, আমি সামিরার নাম নেই নাই, আমি রাইসা রাইসা বলছি।
কে সামিরা? কোথায় থাকে সামিরা? চিনি না। তোর কলিজা কত বড়, তুই স্বপ্নে আমাকে না দেখে সামিরাকে দেখিস? বলেই রাইসা কিছু খুঁজতে লাগলো। আল্লাহ গো, রাইসা মনে হয় মারার জন্য কিছু খুঁজছে। দরজা খোলা, আমাকে আর ঠেকাই কে? দেই এক দৌড়, নিজে বাঁচলে বাপের নাম। এক দৌড়ে ডাইনিং রুমে যাই, গিয়ে দেখি আশা কাফির সাথে খেলছে। কি হয়েছে চাচু, তুমি এত দৌড়াতো কেন? এমন সময় ভাবি আসে। তোমার চাচু চাচি মনে হয় কানামাছি খেলছে। ভাবি রে, কি বিপদ থেকে যে বাঁচছি। চাচু, তোমরা কি সেদিনের মতো তুমো তুমো খেলছো? তুমু তুমু আবার কোন খেলা? আশা মুস্কি মুস্কি হাসছে। আরে ভাবি রে, একটু চুপ থাকো, আজকে আমার দিনটাই ভালো না। কাফি ভাবা, তোর নতুন টয় লাগবে। হ্যাঁ চাচু। তাহলে বাপ তোর দুইটা পায়ে পড়ি, চুপ থাক। অফিস থেকে আসার সময় এনে দিব। আজকের দিনটা একদমই ভালো না। আসার রুম থেকে রেডি হয়ে অফিসে গেলাম, আমার রুমে ঢোকার মতো সাহস নাই। যতক্ষণ না রাইসার রাগ ভাঙে ততক্ষণ তো ঘরে ঢুকাই যাবে না। রাতে বাসায় এসে শুনি সামিরার চোখে কে যেন কাপড় বেঁধে পিটিয়েছে। বুঝতে বাকি রইল না এটা কার কাজ। ভয়ে ভয়ে রুমের দিকে পা বাড়াচ্ছি। অবশ্য তখন রাইসা রুমে ছিল না, হয়তো কাফি রুমে ছিল। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি রাইসা সবাইকে খাবার দিচ্ছে। আমি ভয়ে ভয়ে টেবিলে বসলাম। রাইসা তখনও স্বাভাবিকভাবেই বিহেভ করছিল। আল্লাহ জানে আজকে আমার কপালে কি আছে। ডিনার শেষে রুমে গিয়ে দেখি রাইসা লাইট অফ করে শুয়ে আছে। মধ্যে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার হিসাবে একটা ইয়া বড় কোলবালিশ রেখে দিছে। বাবু, ও বাবু, বাবু। কি হইছে? কোলবালিশটা মাঝখান থেকে সরাও। নিচে ঘুমাইতে দেই নেই, এটা তোমার ভাগ্য। রাইসা বিপরীত পাশে মুখ ঘুরিয়ে শুয়ে আছে। বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। বউকে জড়াইয়া না ধরলে ঘুম আসে? আপনারাই বলেন। বাবু, ও বাবু, ঘুমাইয়া পড়ছো? আচ্ছা, একটু জড়াইয়া ধরি। কেন? ঘুম আসছে না তো। কোলবালিশটা সরাও না, একটু জড়াইয়া ধরি। সামিরাকে গিয়ে জড়াই ধরো। সকালে তো মজা করে বলেছিলাম এটা সাজা রাতে দিও না প্লিজ বউ, আমার অনেক শীত করতেছে। তো আমি কি করব? একটু জড়াইয়া ধরি। না প্লিজ। বললাম না তো। ঠিক আছে, আমি তাহলে সামিরার কাছেই যাই। বলতে দেরি লাথি মাইরা নিচে ফেলাতে দেরি হয় নাই। বান্দার, ও মাগো। কই যাবা? এমন করলে সামিরার কাছে চলে যাব। রাইসা রাফসানকে মারতে এসে থেমে গেল। রাইসা বারান্দার দিকে চলে গেল। কি হলো ব্যাপারটা? রাইসা আমাকে না মেরে বারান্দায় চলে গেল কেন? মনে হয় অভিমান করছে ম্যাডাম। রাফসান বারান্দায় গিয়ে দেখে রাইসা আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো ছলো ছলো করছে। রাফসান রাইসাকে পেছন থেকে জড়িয়ে ধরল। কি হলো, এভাবে চলে আসলে যে? রাইসা কোনো কথা বলছে না। রাফসান রাইসার দিকে তাকিয়ে খেয়াল করে দেখলো রাইসার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। কি হলো এটা? আমার ডেঞ্জারাস বইয়ের চোখে পানি? কিছু না, ছাড়ো। না, ছাড়বো না। আগে বলো কি হয়েছে। রাইসা কোনো কথা বলছে না। সকালের বিষয়টা নিয়ে এখনো রাগ হয়ে আছো? দুষ্টুমি করেছিলাম। এত ছোটখাটো কথায় এভাবে রাগ করলে হয়? এই দেখো কান ধরছি, আর জীবনে এমন হবে না। রাফসান, অনেক রাত হইছে, রুমে যেয়ে ঘুমিয়ে পড়ো। বিয়ের পর বউকে ছাড়া ঘুম আসে না, জানো না? রাফসান, একটু একা থাকতে চাই প্লিজ। রাফসান রাইসাকে সামনে ঘুরিয়ে রাইসার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। কিছুক্ষণ পর রাইসাকে করে তুলে বেডে নিয়ে গেল। রাফসান প্লিজ। রাফসান রাইসার কোনো কথাই শুনছে না। পাগলের মতো রাইসার গলায় ঘাড়ে কিস করছে। রাইসার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না, যেন বরফের মতো জমে গেছে সে। কিছুক্ষণ পর রাইসার কিছু মনে পড়ে। রাইসা রাফসানকে বাধা দিয়ে সরিয়ে দেয়। কি হলো ব্যাপারটা? কিছুই বুঝলাম না। রাইসা তো এভাবে কখনো বাধা দেয় না। কি হলো রাইসা, এভাবে বাধা দিলে যে? তোমার কি খারাপ লাগছে? রাইসা কোনো কথা না বলে রাফসানের বিপরীতে চোখ বন্ধ করে শুয়ে থাকে। রাইসা কি হলো, কিছু বলছো না কেন? রাফসান দেখলো রাইসার চোখ বন্ধ করে আছে। রাইসাকে আর ডিস্টার্ব করা ঠিক হবে না হয়তো। সকালে রাগ ভাঙাবো, এখন ঘুমাক। রাফসান রাইসার কপালে আলতো করে চুমু দিয়ে রাইসাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। উফ, জালে মরে গেলাম। ও বাবারে, আমি শেষ। ঠিক আছে, আরো বেশি করে ফুসকা খা। পানি পানি পানি। এই নে পানি। কেন যে মেয়েদের মতো এত ঝাল খেতে যাস কে জানে। রোহান পানি খেয়ে ঠান্ডা হলো। পানি না দিয়ে চুম্মা দিতি, তাইলে তো আর ঝাল লাগতো না। উষ্টা কি আস্তে খাবি নাকি জোরে? সবসময় এমন রাগ করিস কেন? একটু ভালোবাসতে পারিস না? তোরে কি বল, ভালোবাসিস? চাচি আম্মু, চাচি আম্মু। কাফিরটাকে ঘুম ভাঙলো রাইসার। চাচি আম্মু, জলদি রেডি হয়ে নিচে আসো। কাফিরটাকে বাস্তবে ফিরল রাইসা। স্বপ্নের কথা ভাবতেই রাইসার চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। এই যে ম্যাডাম, ঘুম ভাঙছে আপনার তাহলে? রাফসানকে দেখে রাইসার চোখের পানি মুছে ফেললো। কাফি বাবা, নিচে যাও, মামুনি তোমাকে ডাকছে।
কাফি রুম থেকে চলে গেল। রাইসা ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকতে যাবে, ঠিক এমন সময় রাফসান রাইসাকে হ্যাসকা এক টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নেয়। কি হয়েছে? কই কিছু না। তাহলে কাল রাতে ওভাবে রোমান্সের মধ্যে বাধা দিলে কেন? ছাড়ো। ছাড়বো না, আগে বলো। উফ, এমনি এমনি বাধা দিছো, তাহলে আজকে তা পরিশোধ করো। বলেই রাইসাকে কোলে করে বেডে নিয়ে গেল। তারপর আরে থামেন, এই সিনে ঢুকে আপনাদের কোনো কাজই নেই।